রেকর্ডিং স্টার্ট করছি। সো ঠিক আছে, আমি সবার প্রতি ক্লাসে কন্টিনিউ করার জন্য, সবার প্রতি ক্লাসে থাকার জন্য এবং শেষ পর্যন্ত পার্টিসিপেট করার জন্য সবাইকে অনুরোধ বলছি এবং আমি আমার স্ক্রিন শেয়ারিংয়ে চলে যাচ্ছি। আমার যতটুকু মনে পড়ে যে আমরা চ্যাপ্টার নাম্বার 5 সিরিজ সার্কিট আমরা অলরেডি কমপ্লিট করেছি। চ্যাপ্টার নাম্বার 5 সিরিজ সার্কিট আমার নতুন যে আমি উইন্ডোটা ওপেন করলাম পিডিএফ ফাইলটা, আই থিঙ্ক সেটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, সিরিজ সার্কিট আমি কমপ্লিট করেছিলাম। সিরিজ সার্কিট, কারশফস ভোল্টেজ ল আমাদের নিশ্চয়ই মনে আছে। লাস্ট ক্লাসে সিরিজ সার্কিট, কারশফস ভোল্টেজ ল, তাই না? কারশফস ভোল্টেজ ল এর আমরা দুইটাই দেখে আসি, ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, এবং এটা রিলেটেড আমরা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আসছি। এই যে এক্সাম্পল 5.7 আর এক্সাম্পল 5.8 তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবং এটার উপর ভিত্তি করে আমি তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছিলাম। প্রবলেম এক্সারসাইজ থেকে এই যে সিরিজ সার্কিট নিয়ে, তারপরে কেভিএল সেকশন 5.4 কারশফস ভোল্টেজ ল নিয়ে আমি তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছিলাম। এই যে এখানে মেবি আমার যতটুকু মনে পড়ে 10 and 11। তারপরে এই যে হলিডে লাইটের একটা প্রবলেম তোমাদের দিয়েছিলাম, 13 হলিডে লাইট নিয়ে একটা প্রবলেম, ঠিক না? একটা প্রবলেম ছিল। আর ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে মেবি দিই নাই, ইত্যাদি। এটা থাকার কথা, সবার কাছে এই জিনিসটা থাকার কথা। সো আমার যতটুকু মনে পড়ে যে এই সিরিজ সার্কিটের এই চ্যাপ্টারটা এটা শেষ হয়েছে, তাই না? তাই কি? জি স্যার। ওকে, তো তোমরা যে প্রবলেমগুলো যেগুলো এক্সাম্পলে আছে সেগুলো তো ওকে, আর যেগুলো এক্সারসাইজে আছে তোমরা কি প্রবলেমগুলো সলভ করেছো কিনা? প্রবলেমগুলো তোমরা সলভ করেছো কিনা? মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, সলভ করেছো? ইয়েস স্যার। মনে হচ্ছে শুধু একজনই সলভ করছে, মনে হচ্ছে যে শুধু একজনই সলভ করছে, স্যার সলভ করছি। অন্যরা সলভ করে নাই। শোনো আমার স্টুডেন্টরা, তোমাদের যে কাজগুলো আমি প্রতিদিন দিচ্ছি, ডে টু ডে দিচ্ছি, সেই প্রতিদিন মানে যে ক্লাসে, প্রতিটা ক্লাসে, ধরো সপ্তাহে একদিনই ক্লাস, তো যেই দিনে যেই কাজগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাদেরকে আমি আগেই বলেছি যে ওইটা তোমরা একটা আলাদা খাতায়, একটা ইউনিক খাতায়, জাস্ট ওইটাতে শুধুমাত্র এই কোর্স রিলেটেড কাজগুলাই, হোমওয়ার্ক বা অন্যান্য প্রবলেম সলভিং বা অন্যান্য ডেসক্রিপশন বা অন্যান্য ম্যাথমেটিক্যাল ইভালুয়েশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যাই হোক না কেন, যেটা হোক, যেটা তোমাদের করতে হয় বা আমি তোমাদেরকে যে কাজগুলো দিই সেগুলাই তোমরা ওই খাতার মধ্যে করবা। ইজ ইট ক্লিয়ার? তাই তো নাকি? ইয়েস স্যার। এবং এরপরে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ওই ডে টু ডে আমি তোমাদেরকে যে কাজগুলো দিচ্ছি সেগুলো তোমরা যেই ডেতে দিচ্ছি, যেমন আজকে 23/11/2020, তো তোমাদের খাতার মধ্যে সবাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছে। জি স্যার। 23/11/2020 এই তারিখ দিয়ে উপরে এই তারিখ দিয়ে তোমরা ওই কাজগুলো আজকে তারিখে যে কাজগুলো তোমাদেরকে দিচ্ছি সেই কাজগুলো খাতায় করে ফেলবা। একইভাবে যখনই তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হচ্ছে সেই কাজটা যেই তারিখে দেওয়া হচ্ছে ওই তারিখ ওয়াইজ তোমরা
কাজগুলো খাতার মধ্যে ইনক্লুড করবা এবং তোমাদের খাতার প্রতিটা পেজ নাম্বার দেয়া থাকবে। প্রতিটা খাতায় তোমার ম্যানুয়ালি পেজ নাম্বার 1 2 3 4 5 6 ইত্যাদি পেজ নাম্বার দিয়ে দিবে। ইজ ইট ওকে? তার মানে তাহলে তোমাদের প্রথমে যে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ডেট ওয়াইজ হোমওয়ার্ক বা তোমাদের যদি কোনো প্রবলেম দেওয়া হয় সেটা সলভ করা, বা কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি বের করতে বলা হয় সেটা বের করা, বা ইত্যাদি ইত্যাদি যতগুলো কাজ আমি তোমাদেরকে দিই না কেন বা তোমরা যে কাজগুলো করো না কেন এই ক্লাস রিলেটেড, আজকে ধরো আজকে আজকে ডেটে যে ক্লাস হচ্ছে, আজকে ডেটে যে টপিকটা নিয়ে টপিক বা টপিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো রিলেটেড যে কাজগুলো থাকবে সেগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে আজকে ডেট দিয়ে ইনক্লুড করবে। একইভাবে প্রিভিয়াস ডেটে যে কাজগুলো আমি দিয়েছি সেগুলো প্রিভিয়াস ডেট দিয়ে তোমরা তোমাদের খাতায় ইনক্লুড করবে। সিরিয়ালি থাকবে, প্রথম ক্লাসেরটা প্রথম ক্লাসে, প্রথম ক্লাসের ডেট দিয়ে প্রথম ক্লাসের কাজ, দ্বিতীয় ক্লাসের ডেট দিয়ে দ্বিতীয় ক্লাসের কাজ, এভাবে সিরিয়ালি তোমাদের কাজগুলো তোমরা ইনক্লুড করবে তোমাদের খাতায়। এবং খাতার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পেজ নাম্বার দেয়া থাকবে। এরপরে যে কাজটা করতে হবে, যদি আমাদের পরিস্থিতি নরমাল হয়, আমরা যদি একে অপরের সাথে দেখা হওয়ার সুযোগ হয়, অর্থাৎ আমরা যদি ক্যাম্পাসে দেখা করতে পারি, ক্যাম্পাসে আমাদের ক্লাসরুমে ক্লাস নিতে পারি, তখন তো তোমাদের এই খাতাটা আমি তোমাদের কাছ থেকে সরাসরি নিয়ে ফেলবো। কিন্তু যদি এরকমই থাকে যে তোমরা আসতে পারছো না ক্যাম্পাসে, বা আমি আমি তোমাদের সাথে দেখা হওয়ার সুযোগ নাই, ক্লাসরুমে ক্লাস নেওয়ার সুযোগ নাই, তোমাদের কাছে সরাসরি খাতা নেওয়ার সুযোগ নাই, তোমরা এক একজন স্বাভাবিকভাবে একই জায়গায় থাকবা, তোমাদের যেখানে তোমাদের বা তোমরা যেখানে থাকো এক একজন হয়তো বাংলাদেশের এক একটা জেলায় আছে, তো স্বাভাবিকভাবে তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, তোমাদের যে খাতাটা তোমরা রেডি করছো, যেহেতু এটাতে পেজ নাম্বার দেয়া আছে বা পেজ নাম্বার দেয়া থাকবে, তোমরা প্রতিটা পেজ সিরিয়ালি ছবি তুলে ফেলবা। যেমন আমাদের সবার মোবাইলে ক্যাম স্ক্যানার আছে, প্রতিটা পেজের পেজ নাম্বারের যেহেতু পেজ নাম্বার দেওয়া আছে, সিরিয়ালি প্রতিটা পেজে ছবি তুলে ফেলবা ক্যাম স্ক্যানার দিয়ে। তাহলে ক্যাম স্ক্যানারটা অটোমেটিক স্ক্যানের কাজও করে ফেলে, সোজাসুজি প্যারালালি একটা পেজের বা একটা ডকুমেন্টের ছবি যদি তুলে ফেলো, সেটা পরবর্তীতে ওই ক্যাম স্ক্যানার দিয়ে বা অ্যাডোবে স্ক্যান দিয়ে সেটা একটা ছবি তুলে ফেলে। তো এরপরে যে অ্যাডোবে স্ক্যান দিয়ে অবশ্য পিডিএফ করে ফেলে, তো অ্যাডোবে স্ক্যানার দিয়ে না করে তোমরা ক্যাম স্ক্যানার দিয়ে করবা। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা এই যে পেজ দেয়া থাকবে, পেজ ওয়াইজ সিরিয়ালি তোমরা প্রতিটা ছবি তুলে ফেলবা, প্রতিটা পেজের পুরা খাতাটা ছবি তুলে ফেলবা। সো ছবি তুলে ফেলার পরে ওই পুরা খাতাটা যতগুলো ছবি সিরিয়ালি তুলছো, পেজ নাম্বার 1 পেজ নাম্বার 2 পেজ নাম্বার 3 এভাবে করে লাস্ট পর্যন্ত যতগুলো ছবি তুলছো সবগুলো ছবি নিয়ে তুমি একটা পিডিএফ বানিয়ে ফেলবা, তাই না? এখন তোমার যে পিডিএফ ক্রিয়েটরেও তোমার ওখানে তোমার যে জেপিজি ইমেজ গুলো আছে, ছবি বা ফটো গুলো জেপিজি ইমেজ, ওইগুলো থেকে পিডিএফ ক্রিয়েট করতে পারো, অথবা অনলাইনে এরকম পিডিএফ ক্রিয়েটর বা তুমি এরকম পিডিএফ অনলাইনে বানাইতে পারো। জেপিজি টু পিডিএফ দিয়ে সার্চ করলে চলে আসবে, জেপিজি টু পিডিএফ দিয়ে সার্চ করলে ওখানে তোমার এই ছবিগুলো জাস্ট ড্র্যাগ করে টেনে এনে ওখানে ফেলে দিবা। একটু খেয়াল রাখতে হবে যে ছবিগুলো সিরিয়ালি পেজ নাম্বার অনুযায়ী সিরিয়ালি আছে কিনা, তারপরে তুমি পিডিএফ করে ফেলতে পারবা। তখন তোমরা ওই পিডিএফটা আমাকে তোমরা প্রোভাইড করবে, এবং তোমাদের একটা একটা কমন একটা কভার পেজ থাকবে। সেই কভার পেজটা তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, তোমাদের কোন সেমিস্টারে আছো, আর বেসিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ চিটাগাং, এগুলো তো কমন ইনফরমেশন থাকবেই, যেভাবে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও। আমি কি বোঝাতে পারছি আমার স্টুডেন্টরা? जी सर। আমার পুরো কথাটা শোনা গেছে? পুরো কথাটা শোনা গেছে? জি স্যার। হ্যাঁ, এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের মধ্যে একজন আমার এই ইনস্ট্রাকশন গুলা একজন খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলবে। আমি যে ইনস্ট্রাকশন গুলো দিলাম, ঠিক আছে, সেই ইনস্ট্রাকশন গুলো একজন সুন্দর করে একটা পেজে খাতায় লিখবে, পেজে লিখে ওইটা ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে, যাতে সবাই ওই ইনস্ট্রাকশন গুলা ওই ছবি দেখে ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারে। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? হ্যাঁ, এই কাজটা কে করতে পারে? যে একটা পেজের মধ্যে ইনস্ট্রাকশন গুলো লিখে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিবে, এই কাজটা কে করতে পারবে? বলো। জি স্যার, পারবো। অর্ণব পারবে? জি স্যার। ওকে, তাহলে বলো অর্ণব, কি কি করতে হবে, ইনস্ট্রাকশন গুলো কি কি? নাম্বার অফ ইনস্ট্রাকশনস নাম্বার 1 কি? স্যার প্রথমে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলতে হবে।
তারপরে পেজ ওয়াইজ সিলেক্ট করে পিডিএফ বানিয়ে তারপরে আপনাকে দিবে। আর কভার পেজে সবার ডিটেইলস থাকবে। হ্যাঁ, তো ইনস্ট্রাকশন ১ নাম্বার ইনস্ট্রাকশন, ২ নাম্বার ইনস্ট্রাকশন এভাবে বলো। তুমি প্রথমে ক্যাম স্ক্যানার কোথায় পাবো? তোমাকে আগে প্রথমে তোমার খাতাটা রেডি করতে হবে না? খাতায় লিখতে হবে না ডেট ওয়াইজ? খাতায় কাজগুলো করতে হবে জি। না? তো এটা বলতে হবে তো। ওটা লেখার সময় ওটা ঠিক করে দিব। প্রথমে ১ নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে যেই ডেটে যেই কাজটা দেয়া হচ্ছে সেটা যেই কাজই হোক না কেন, সেটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ হইতে পারে, সেটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করা হইতে পারে, সে যেকোনো একটা ফিগার আঁকা হইতে পারে বা যাই হোক না কেন, যেই কাজটাই তোমরা করো না কেন বা আমি তোমাদেরকে যেই কাজটা দিই না কেন, সেইটা ডেট ওয়াইজ তোমাদের খাতায় ইনক্লুড করা থাকবে, তাই তো? জি স্যার। তার আগে একটা ইউনিক খাতা বানাইতে হবে যেটা শুধুমাত্র এই কোর্সের জন্য ইউজ হবে। ঠিক আছে? জি স্যার। ওকে। এরপরে যেটা বললাম ডেট ওয়াইজ তো তোমাদের প্রতিটা কাজ খাতার মধ্যে ইনক্লুড করা থাকবে এবং তোমাদের প্রতিটা খাতার প্রতিটা পেজের মধ্যে নাম্বার দেয়া থাকবে, পেজ নাম্বার দেয়া থাকবে। ইজ ইট ওকে? জি স্যার। এরপরে হচ্ছে পেজ নাম্বার ওয়াইজ সিরিয়ালি ক্যাম স্ক্যানার দিয়ে প্রতিটা পেজের ছবি তুলতে হবে আলাদা আলাদা করে। প্রতিটা পেজে ছবি তুলতে হবে এবং ওখানে খেয়াল রাখতে হবে যে পেজ নাম্বারটা আসছে কিনা। ছবি তোলার সময় পুরো খাতাটা ছবিটা তুলতে হবে এভাবে যাতে খাতার কোনো অংশ বাদ না যায় এবং পেজ নাম্বারটা আসছে কিনা। একইভাবে পেজ নাম্বারের ধরে সিরিয়াল করে তোমরা পিডিএফ জেপিজি ইমেজ থেকে পিডিএফ ক্রিয়েট করবা এবং খেয়াল রাখতে হবে পিডিএফ ক্রিয়েট করার সময় যাতে পেজ নাম্বার অনুযায়ী সিরিয়ালে আছে কিনা সেটা আমরা চেক করে দেখা। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। এরপরে পিডিএফটা ক্রিয়েট করার পরে এর সাথে পিডিএফ ক্রিয়েট করার সময় প্রথমে ১ নাম্বার যে পেজটা মানে পিডিএফ এর ১ নাম্বার পেজটা আর কি। পিডিএফ এর ১ নাম্বার পেজটা হবে তোমাদের কভার পেজ। অ্যাসাইনমেন্টে যে কভার পেজ থাকে সবার একটা কমন কভার পেজ থাকবে। ক্লিয়ার? সেখানে কমন কভার পেজ থাকবে পিডিএফ এর ১ নাম্বার পেজ। তারপর ২ নাম্বার পেজ থেকে তোমার খাতার ১ নাম্বার পেজ শুরু হবে। ইজ ইট ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো? জি স্যার। তোমার খাতার ১ নাম্বার পেজ আর পিডিএফ এর ১ নাম্বার পেজ হবে না। কারণ পিডিএফ এর ১ নাম্বার পেজ তো হবে কভার পেজটা। তাই তো? জি। হ্যাঁ। তাহলে এভাবে করে তোমরা একটা পিডিএফ তৈরি করে ফেলবা। কভার পেজের মধ্যে তোমাদের সকল ইনফরমেশন থাকবে যেটা দেখে আমি তোমাদেরকে মার্কস দিব। তোমাদের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে। তো এরপরে এই কাজটা করে ফেলার পরে স্বাভাবিক এটা একটা সফট কপি হয়ে গেল। হার্ড কপিও আছে তোমাদের কাছে, মানে খাতাটা আছে, সফট কপি পিডিএফটা তোমাদের কাছে তাও তোমাদের কম্পিউটারে বা মোবাইলে থাকবে। সো এরপরে আমরা যদি ফিজিক্যালি বা আমরা যদি লাইভ ক্লাসরুমে ক্যাম্পাসে দেখা করতে নাও পারি সেক্ষেত্রে তখন তোমাদের কাছ থেকে আমি এটা রোল নাম্বার অনুযায়ী তোমাদের কাছ থেকে এই পিডিএফ গুলা কালেক্ট করব। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, দ্যাট ইজ আ ফ্যাক্ট। তাহলে এই যে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে না, ৬-৭ ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশন গুলো তুমি সিরিয়ালি লিখবা অর্ণব, ঠিক আছে? জি স্যার। সিরিয়ালি লিখে একটা পেজের মধ্যে ছবি তুলে এটা আমি ক্লাস শেষ করার সাথে সাথেই মেসেঞ্জার গ্রুপে পোস্ট করবা। ওকে? জি স্যার। হুম, ঠিক আছে। যেমন আজকে সহ আমাদের ক্লাস হবে ৬টা। আজকে সহ ৬টা ক্লাস হবে। ইজ ইট ক্লিয়ার? সো আজকে আমি আশা করি প্যারালাল সার্কিট আমি আজকে ক্লোজ করব। সো আজকে পর্যন্ত তোমাদেরকে আমি যে কাজগুলো দিব এই ৬টা ক্লাসে আজকে পর্যন্ত যে কাজগুলো দিব সেই কাজগুলো তোমরা আমাকে আগামী সপ্তাহে দেখাবা। ইজ ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? স্যার প্রিভিয়াস ক্লাসের এইচডব্লিউ সহ? হ্যাঁ, সবগুলা প্রিভিয়াস ক্লাসগুলো তো তোমাদের কাছে করা আছে বলছো না? ঠিক কি না? Yes, sir. ওকে, ঠিক আছে। আমি আমার আজকের টপিকটাতে চলে যাচ্ছি, প্যারালাল সার্কিট। আমার পিডিএফটা দেখা যাচ্ছে এখন? পিডিএফটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে। আজকে স্টুডেন্ট কম কেন? স্যার হঠাৎ করে হয়েছে তো সেজন্য। হঠাৎ করে হওয়ার কি আছে? এমনিতে তো সানডে তো ইউজুয়াল আমাদের শিডিউল। আমি সানডেতে নিতে পারি না। আমি কালকে অর্ণবকে জিজ্ঞেস করলাম যে তোমরা মানডে ফ্রি আছো কিনা। স্যার অনেক দিন অনলাইন ক্লাস হচ্ছে না তো।
হ্যাঁ, তো অনেক ক্লাস যদি নাই হয় তাহলে স্টুডেন্টদের মধ্যে একটা এগারনেস থাকার কথা যে না আমি ক্লাস করব একটা ওয়েট করার কথা ক্লাসে করার জন্য। এবং ক্লাস হচ্ছে স্টুডেন্টরা নাই। ওকে, স্টুডেন্টরা খেয়াল করো, আমি আজকে আমাদের যে চ্যাপ্টার নাম্বার 6 প্যারালাল সার্কিট, সেটা আমি শুরু করছি। সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের যেটা লাস্ট যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটে যে জিনিসটা হয় সেটা হচ্ছে সিরিজ সার্কিটে আমাদের একটা একটা টার্মিনাল একটা যে সার্কিট এলিমেন্ট থাকে, সেই সার্কিট এলিমেন্টের একটা ইনিশিয়াল টার্মিনাল থাকে, একটা ফাইনাল টার্মিনাল থাকে। একইভাবে যখন সিরিজ সার্কিটের ক্ষেত্রে বা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা যখন এই সার্কিট এলিমেন্টগুলোকে সার্কিটের মধ্যে অ্যাড করি, তখন এমনভাবে অ্যাড করি যে একটা সার্কিট এলিমেন্টের ফাইনাল এন্ডের সাথে পরের সার্কিট এলিমেন্টের ইনিশিয়াল এন্ডটাকে যুক্ত করি। আবার 2 নাম্বার সার্কিট এলিমেন্টের ফাইনাল এন্ডের সাথে 3 নাম্বার সার্কিট এলিমেন্টের ইনিশিয়াল এন্ডটাকে যুক্ত করি। একইভাবে 3 নাম্বার সার্কিট এলিমেন্টের ফাইনাল এন্ডের সাথে 4 নাম্বার সার্কিট এলিমেন্টের ইনিশিয়াল এন্ডটাকে যুক্ত করি। এই যে এভাবে একটা চেইন ক্রিয়েট হয়, একটা প্রথম সার্কিট এলিমেন্টের লাস্ট প্রান্তের সাথে দ্বিতীয় সার্কিট এলিমেন্টের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় সার্কিট এলিমেন্টের শেষ প্রান্তের সাথে তৃতীয় সার্কিট এলিমেন্টের প্রথম প্রান্ত। এভাবে একটা যে চেইন, একটা সিরিয়ালি যে একটা কম্বিনেশন হচ্ছে, সার্কিট ক্রিয়েট হচ্ছে, এটাকে বলে সিরিজ সার্কিট। আর প্যারালাল সার্কিটে কি হয় দেখো, একটা ছবি এখানে দেয়া আছে। প্যারালাল সার্কিটে কি হচ্ছে, প্যারালাল সার্কিটে যেটা হচ্ছে তোমার, ধরো একটা সার্কিট এলিমেন্ট নাম্বার 1 আর একটা সার্কিট এলিমেন্ট নাম্বার 2, দুইটা সার্কিট এলিমেন্ট এখানে দেয়া আছে। প্যারালাল সার্কিটে যেটা হচ্ছে এক নাম্বার সার্কিট এলিমেন্টের ইনিশিয়াল যে প্রান্ত এবং 2 নাম্বার সার্কিট এলিমেন্টের ইনিশিয়াল যে প্রান্ত সেম। একইভাবে 1 নাম্বার সার্কিট এলিমেন্ট এবং 2 নাম্বার সার্কিট এলিমেন্টের যে ফাইনাল যে টার্মিনাল বা শেষ প্রান্ত সেটাও সেম। তার মানে যতগুলো সার্কিট এলিমেন্ট থাকুক না কেন, তাদের প্রথম প্রান্ত যদি একটা নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্ত যদি আরেকটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে বা এদের যে কানেক্টেড থাকে, তখন এই ধরনের সার্কিটকে আমরা বলবো প্যারালাল সার্কিট। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি, ঠিক তো? ওকে, হ্যাঁ, এই যে এই কথাটা এখানে বলছে, টু এলিমেন্টস বা হইতে পারে ব্রাঞ্চেস অর নেটওয়ার্কস আর ইন প্যারালাল ইফ দে হ্যাভ 2 পয়েন্টস ইন কমন। 2 পয়েন্টস ইন কমন অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার সার্কিট এলিমেন্টের প্রথম প্রান্তটাও কমন একটা বিন্দুতে, শেষ প্রান্তটাও কমন আরেকটা বিন্দুতে, আরেকটা পয়েন্টে বা আরেকটা টার্মিনালে। ওকে, এরপরে এই যে এটার প্যারালাল সার্কিটের আরো কয়েকটা ওয়ে আমরা দেখতে পারি। প্যারালাল সার্কিট আরো অনেকভাবে হইতে পারে। যেমন এই যে এখান থেকে একটা সার্কিট এদিকে আসে, সার্কিট এই পাশে আছে, সার্কিটের ওয়্যার এখানে এই পাশে এক্সটেন্ডেড বা এডিশনাল সার্কিটের পার্ট আছে। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো এখানে 3টা সার্কিট এলিমেন্ট আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এদের প্রথম প্রান্তটা এ বিন্দুতে, শেষ প্রান্তটা বি বিন্দুতে বা বি টার্মিনালে কানেক্টেড। একইভাবে এখানে সার্কিটের এডিশনাল এন্ডটা এ দিয়ে যুক্ত, আরেকটা এডিশনাল বা এক্সটেন্ডেড পার্টটা বি দিয়ে যুক্ত, মানে এখানে বি দিয়ে একটা কানেক্টেড হইতে পারে, আর মানে সার্কিটের অন্য একটা পার্ট এ দিয়ে সার্কিটের অন্য একটা পার্ট কানেক্টেড হইতে পারে। তাহলে 1 2 3 তিনটা সার্কিট এলিমেন্ট আছে সেম, এরা ইনিশিয়াল এন্ড এ টার্মিনালে, ফাইনাল এন্ড বি টার্মিনালে। একইভাবে এটা আরেকটা ওয়ে যেটা প্যারালালি সার্কিট এলিমেন্ট গুলো কানেক্টেড হয়ে যাবে, এটা আরেকটা ওয়ে। এখানেও সেম, 3টা সার্কিট এলিমেন্টের ইনিশিয়াল এন্ড একটা নির্দিষ্ট টার্মিনালে, ফাইনাল এন্ড আরেকটা নির্দিষ্ট টার্মিনাল বা কমন টার্মিনালে কানেক্টেড। এরপরে আমরা একটু কিছু দেখার চেষ্টা করি। তো এখানে যেমন যেটা দেখছি আমরা, যে দেখো এখানে দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার টার্মিনালের ইনিশিয়াল এবং ফাইনাল এন্ডটা কমন। 1 নাম্বার এবং 2 নাম্বার টার্মিনাল ইনিশিয়াল এন্ডটা এ আর ফাইনাল এন্ডটা বি। এবং এরা যখন দুইজন মিলে, যখন এদেরকে তুমি যখন ইকুইভ্যালেন্ট প্যারালাল সার্কিট বা ইকুইভ্যালেন্ট প্যারালাল কম্বিনেশন করবা, প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্স বের করবা, তখন একা দুই মিলে একটা প্যারালাল সার্কিট যেহেতু আছে, এদের মধ্যে একটা ইকুইভ্যালেন্স তৈরি হবে। তো ওই একা দুই মিলে যে ইকুইভ্যালেন্স তৈরি হবে, সেটা 3 এর সাথে আবার সিরিজে কানেক্টেড। খেয়াল করছো ব্যাপারটা? আমি কি বুঝাতে পারছি? আমি কথাটা আবার বলি। এখানে আগের গুলোতে দেখো 1 2 3, আমি একটু উপরে নিই, 1 2 3 এরা এই তিনটা সিরিজ এলিমেন্টারি ইনিশিয়াল এন্ড একটা নির্দিষ্ট বিন্দুতে, ফাইনাল এন্ড একটা নির্দিষ্ট বিন্দুতে।
কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 এবং 2 এর ইনিশিয়াল এন্ডটা একটা নির্দিষ্ট বিন্দুতে, ফাইনাল এন্ডটা আরেকটা নির্দিষ্ট বিন্দুতে। তার মানে 1 এবং 2 এর কানেকশনটা প্যারালাল। কিন্তু 3 নাম্বারটা আবার এদের মতো না। 3 কিন্তু 1 আর 2 এর মতো না যে 3 এর ইনিশিয়াল এন্ডটা এ টার্মিনালে, ফাইনালটা বি টার্মিনালে, ব্যাপারটা এরকম না। বরং 1 আর 2 প্যারালালি হওয়ার পরে 3 এর ইনিশিয়াল টার্মিনালটা হচ্ছে বি তে। অর্থাৎ 1 আর 2 এর ফাইনাল যে টার্মিনালটা সেটা হচ্ছে 3 এর ইনিশিয়াল টার্মিনাল। একেবারে 3 এর একটা ফাইনাল টার্মিনাল এইদিকে আছে। তার মানে 1 আর 2 কে তুমি যদি ইকুইভ্যালেন্ট প্যারালাল সার্কিট করার পরে 1 আর 2 কে যে ইকুইভ্যালেন্সটা আমরা পাবো, ধরো এখানে একটা একের যে সার্কিট এলিমেন্ট যেটা আছে সেটা ধরো R1 আর দুইটা হচ্ছে R2। R1 এবং R2 কে আমরা যদি ইকুইভ্যালেন্ট করি তখন হবে 1/RT = 1/R1 + 1/R2। এটা আমরা জানি, এটা একটু পরে দেখব। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট প্যারালাল কানেকশনের বা ইকুইভ্যালেন্ট প্যারালাল রেজিস্ট্যান্সের সূত্র। 1/RT বা 1/RP = 1/R1 + 1/R2। তো ওখান থেকে আমরা RP এর মানটা বের করব। তাহলে এখানে RP টা হচ্ছে R3 এর সাথে প্যারালালি কানেক্টেড, সরি সিরিজে কানেক্টেড। RP টা হচ্ছে R3 এর সাথে সিরিজে কানেক্টেড। সেটাই বলা হচ্ছে, দেখো, নেটওয়ার্ক ইন হুইচ 1 and 2 are in parallel and 3 is in series with the parallel combination of 1 and 2. আমরা আরেকটা ফিগার দেখি। এখানে দেখো এটা জাস্ট এটার উল্টা। এই জিনিসটা, এটা আমরা ফিগার নাম্বার 6.3 বুঝতে পারলে আমরা ফিগার নাম্বার 6.4 ও বুঝতে পারবো। এখানে কি হচ্ছে দেখো, 1 নাম্বার সার্কিট এলিমেন্ট আর 2 নাম্বার সার্কিট এলিমেন্ট, 1 নাম্বার সার্কিট এলিমেন্ট এবং 2 নাম্বার সার্কিট এলিমেন্ট এরা সিরিজে কানেক্টেড। যেমন 1 নাম্বারের যে ইনিশিয়াল এন্ড সেটা হচ্ছে বি, 1 নাম্বারের ফাইনাল এন্ডটা হচ্ছে এ, আবার 2 নাম্বারের ইনিশিয়াল এন্ড হচ্ছে এ, 2 নাম্বারের ফাইনাল এন্ড হচ্ছে সি। তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা আমরা বলতে পারি যে 1 আর 2 সিরিজে কানেক্টেড। এখন 1 আর 2 সিরিজে কানেক্টেড হওয়ার পরে 1 আর 2 এ তুমি যদি সিরিজ কম্বিনেশন ইকুইভ্যালেন্ট সিরিজ কম্বিনেশন বের করে ফেলতে পারো, তো ইকুইভ্যালেন্ট সিরিজ কম্বিনেশন বের করে ফেলে 1 আর 2টা এক হয়ে গেল, একটা সিরিজ কম্বিনেশন হয়ে গেল। সেক্ষেত্রে আমরা সূত্রটাকে হচ্ছে কি, যদি এটা R1 হয়, একটা মানে আমি রেজিস্টার যদি সার্কিট এলিমেন্ট তো অনেকগুলো হতে পারে, সার্কিট এলিমেন্ট সেটা বিশেষ করে প্যাসিভ সার্কিট এলিমেন্ট হতে পারে রেজিস্টর, এক নাম্বার হচ্ছে রেজিস্টর, 2 নাম্বার হচ্ছে ক্যাপাসিটর, 3 নাম্বার হচ্ছে ইন্ডাক্টর। মানে প্যাসিভ সার্কিট এলিমেন্ট 3 প্রকার। প্যাসিভ সার্কিট এলিমেন্ট 3 টাইপস। একটা হচ্ছে রেজিস্টর, একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা হচ্ছে ক্যাপাসিটর। মনে থাকবে এটা স্টুডেন্টরা? ঘুমাই গেছো? জি স্যার, মনে থাকবে। ঘুমাই যাও না, হ্যাঁ। ওকে, তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সিরিজ সার্কিটেও তোমার এই যে সার্কিট এলিমেন্ট গুলা রেজিস্টর, ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর এভাবে যুক্ত হতে পারে। আমরা ধরো রেজিস্টর নিয়ে, ফর এক্সাম্পল রেজিস্টর নিয়ে আমরা কথা বলি। তাহলে এখানে 1 নাম্বার যে সার্কিট এলিমেন্ট সেটা মনে করো রেজিস্টর R1, এটা R2 আর এটা R3। তাহলে R1 এবং R2 সিরিজে কানেক্টেড। তাহলে সিরিজে কানেক্টেড হলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? RS = R1 + R2। তাহলে R1 আর R2 কে যোগ করার পরে RS এর মান পেয়ে গেছি। তাহলে এটা 1 আর 2 মিলে এখন একটা হয়ে গেছে, RS হয়ে গেছে। আর 3 হচ্ছে R3, 3 এর রেজিস্ট্যান্স হচ্ছে R3। তাহলে দেখো এখন RS এর ইনিশিয়াল এন্ড এবং R3 এর ইনিশিয়াল এন্ডটা এক জায়গায় কমন, দ্যাট ইজ বি। একইভাবে RS এর ফাইনাল এন্ড এবং R3 এর ফাইনাল এন্ড আরেক জায়গায় কমন, দ্যাট ইজ সি। তো এটা হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশনের বৈশিষ্ট্য। সো প্রথমে যে অংশটা R1 এবং R2 এরা সিরিজে কানেক্টেড, এদেরকে ইকুইভ্যালেন্ট করার পরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা R3 এর সাথে প্যারালালি কানেক্টেড। সেজন্য আমরা ফিগার নাম্বার 6.4 কে এভাবে বলতে পারি, নেটওয়ার্ক in which 1 and 2 are in series and 3 is in parallel with the series combination of 1 and 2. I think তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এটা একটু পরে দেব। কন্ডাক্ট্যান্স এটা আমরা পরে আসি। এটা হচ্ছে টোটাল কন্ডাক্ট্যান্স এন্ড রেজিস্ট্যান্স। এটা আমরা পরে, আমরা আগে রেজিস্ট্যান্সটা দেখে নেব। টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন। এটা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল
কম্বিনেশন, এটা কি আমরা জানি কিনা? জি স্যার। এটা আমরা জানি কিনা? ওকে, এটা কি আমি তোমাদের দেখিয়েছিলাম? আমি যখন তোমাদেরকে সিরিজ সার্কিট দেখাচ্ছিলাম, দেখিয়েছিলাম কি? সিরিজ সার্কিট দেখানোর সময় কি দেখিয়েছিলাম যে সিরিজ সিরিজ সার্কিট এলিমেন্টের সিরিজ কম্বিনেশনটা কি কি হবে? স্যার। আচ্ছা ওকে, আমি একটু দেখাই তোমাদেরকে। আমার স্টুডেন্টরা, এটা কি নতুন যে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করা আছে, এটা কি তোমরা দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, আর এখানে স্ক্রিনশট নেওয়ার কথা কার? হ্যাঁ, তাহলে স্ক্রিনশট নিয়ে ফেলো তুমি স্বাভাবিকভাবে। অন্যান্য যে স্ক্রিনশট গুলো তোমার নেওয়ার কথা সেগুলো তুমি নিবে, এটাও নিয়ে ফেলো। তাহলে দেখো একটু, আমি তোমাদেরকে এবার এখান থেকে এক্সপ্লেইন করি। যেমন রেজিস্ট্যান্স ইন সিরিজ, এখানে যদি আসলে অনেকগুলো হইতে পারে, এখানে ডট 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 হইতে পারে, তাই না? অনেকগুলো হইতে পারে না এখানে? বুঝাতে পারছি? এখানে অনেকগুলো হইতে পারে, ডট ডট ডট। ধরো আমি এখানে বলতে পারি RN। রাইট, ভেরি গুড। ধরো আমি এখান থেকে বলতে পারি আর এন। কিভাবে এখানে হইতে পারে ওকে মাই স্টুডেন্টস, তাহলে দেখো এখানে আমার প্রথমে যে জিনিসটা দেখলাম যে এখানে রেজিস্ট্যান্স ইন সিরিজ আর পরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স ইন প্যারালাল। তাহলে এই যে রেজিস্ট্যান্স ইন প্যারালাল দেখানোর জন্য এখানে তোমরা অবশ্য অনেক জায়গায় দেখবা যে এখানে আর এস দেখছো না, আর এস, এই যে আর এস কথাটা আছে, এটা জায়গায় লেখা আছে আর টি। এখানে লেখা আছে 1/RP, আরপি লেখা আছে না, এটা জায়গায় লেখা আছে 1/RT, টি লেখা আছে। অর্থাৎ এই যে এখানে সি, এখানে এস পি এগুলো আছে, এগুলো জায়গায় টি লেখা আছে, ক্যাপিটাল টি। মানে এখানে আসলে টোটাল টোটাল রেজিস্ট্যান্স বা টোটাল ক্যাপাসিট্যান্স বা ইত্যাদি বোঝায়। টোটাল বোঝানো হচ্ছে। টোটাল মানে মানে ইকুইভ্যালেন্টটাকে অনেক সময় টোটাল বোঝায়, আরটি বা 1/RT। কিন্তু আসলে টোটাল মানে আমরা বুঝি কি? টোটাল মানে হচ্ছে আমরা বুঝি মোট, সর্বমোট যেটা, সেটাকে বলি টোটাল, তাই না? সামেশন, সেটাই তো টোটাল নাকি? জি স্যার। যেমন আমাকে একটা বলো তো, আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি
যেমন এই যে এখানে যে ইকুয়েশনটা, এটা একটা ইকুয়েশন না, এটা একটা ইকুয়েশন না, জি স্যার। আমার মার্ক করা অংশটা দেখা যাচ্ছে, রেজিস্ট্যান্সেস ইন সিরিজ, আমি ওই অংশটা মার্ক করছি, দেখা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। ওকে, খেয়াল করো। আচ্ছা, এইটাকে কি আমরা টোটাল বলবো, মানে এটাকে কি আমি মোট বা এটাকে কি আমি সামেশন বলবো, যোগফল বলবো, নাকি এটাকে বলবো? স্যার কোশ্চেনটা ক্লিয়ার না। আমি যখন মোট বলি, টোটাল যখন বলবো, নরমালি আমরা টোটাল বলি কোন ক্ষেত্রে? যখন কিছু মার্কস থাকে বা নাম্বার থাকে বা কিছু সংখ্যা থাকে তাদের যোগফল, তাই তো? ঠিক না? হ্যাঁ, এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে, এই ধরো এই যে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনের মধ্যে কোনটাকে আমরা টোটাল বলবো? সিরিজটাকে। স্যার উপরেরটাকে। উপরেরটাকে। সেকেন্ডটাকে বলবো না কেন? এটা Total. এখানে তো যোগ আছে, প্লাস প্লাস প্লাস। স্যার ওটা রেসিপ্রোকাল। রাইট, ভেরি গুড। আমি এই টার্মটা জানতে চাচ্ছিলাম। আমি মেইনলি তোমাদের জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা কি, এই টার্মটা জানার জন্য, এই টার্মটা যাতে তোমাদের কাছ থেকে আসে। থ্যাংক ইউ। দ্য ফ্যাক্ট ইজ, আমরা যখন টোটাল বলি, টোটাল বললে আমরা স্বাভাবিকভাবে যোগফলটাকে বুঝি, তাই না? কিন্তু এখানে তো যেমন এখানে তুমি যখন R1 এর মান এখানে বসাবো, ধরো 3 ওহম, এখানে R1 এর মান তো এখানে 3 ওহম না, 1/3 ওহম, ঠিক কিনা? একইভাবে R2 এর মানটা ধরো 5 ওহম, তাহলে এখানে তো 1/R2 এর মান তো 5 ওহম না, 1/R2 এর মান হচ্ছে 1/5 ওহম, তাই কি? জি স্যার। হ্যাঁ, একইভাবে বাকিগুলা। তার মানে এখানে যেটা তুমি সরাসরি যোগ করতেছো, 3 ওহম, 5 ওহম, 6 ওহম ইত্যাদি, এগুলো সরাসরি যোগ করতেছো, তার মানে টোটাল সরাসরি এটা সামেশন তুমি পাচ্ছ। আর এখানে সামেশনটা হচ্ছে সামেশন অফ রেসিপ্রোকালস। এই টার্মটা আমরা কি বলবো? সামেশন অফ রেসিপ্রোকালস অফ রেজিস্ট্যান্সেস। ক্লিয়ার? সামেশন অফ রেসিপ্রোকালস অফ রেজিস্ট্যান্সেস, এটা হচ্ছে রেজিস্ট্যান্সেস ইন প্যারালাল। একইভাবে ক্যাপাসিট্যান্স এর সিরিজের ক্ষেত্রে এই কথাটা আসবে, যে সামেশন অফ রেসিপ্রোকালস অফ ক্যাপাসিটরস বা ক্যাপাসিট্যান্সেস, দ্য ভ্যালু অফ ক্যাপাসিটরস। ক্লিয়ার? জি স্যার। যেটা ভ্যালু অফ ক্যাপাসিটর সেটাই তো ক্যাপাসিট্যান্স। সো দ্য ফ্যাক্ট ইজ, আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি, তার মানে এখানে যেটা বলা হচ্ছে টোটাল বললে আসলে পুরোটা ভালোভাবে ক্লিয়ার হয় না। তুমি যদি বলো যে টোটাল রেজিস্ট্যান্স ইন সিরিজ, টোটাল রেজিস্ট্যান্স ইন প্যারালাল, তাহলে ব্যাপারটা কি পুরোপুরি ক্লিয়ার হচ্ছে? নো স্যার। যদি বলো টোটাল রেজিস্ট্যান্স ইন সিরিজ, তাহলে ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। কিন্তু টোটাল রেজিস্ট্যান্স ইন প্যারালাল বললে তো সেটা হচ্ছে না। সেই জন্য আমরা টোটাল কথাটা না বলে আমরা যে টার্মটা এখানে ইউজ করব, ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট সবগুলো ক্ষেত্রে, এই যে ইকুইভ্যালেন্ট, তারপর 1 নাম্বার ইকুইভ্যালেন্ট, 1 নাম্বার রেজিস্ট্যান্স, 2 নাম্বার রেজিস্ট্যান্স ইন প্যারালাল, 3 নাম্বার ক্যাপাসিট্যান্স ইন সিরিজ, 4 নাম্বার ক্যাপাসিট্যান্স ইন প্যারালাল। অর্থাৎ এই কথাটা অ্যাড হবে, equivalent resistances in series, equivalent resistance in parallel, equivalent capacitance in series, equivalent capacitances in parallel। আমি কি এবার কথাটা বোঝাতে পারছি কিনা? জি Is it স্যার। clear? হ্যাঁ, equivalent কথাটা এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো এই জিনিস আমরা ইউজ করব। আর তখন আমরা এখানে সেটা RT, এটা টি ইউজ করব না। দেখো এখানে টি ইউজ করব না, এখানে আমরা এস ইউজ করব। যদি সিরিজ হয় তাহলে এস হবে, প্যারালাল হলে পি হবে। একইভাবে ক্যাপাসিট্যান্স সিরিজের ক্ষেত্রে সিরিজ হলে 1/CS হবে, প্যারালাল হলে শুধু সিপি হবে। Is it clear, my dear students? I think স্ক্রিনশট নেওয়া হয়েছে। এটা একটু কেটে দিই, এটা লিটল কনফিউজিং। ডট এতটুকু থাকলে যথেষ্ট। ওকে ওকে, সবাই নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আমি আবার আমাদের ওকে, সো এই যে এই জিনিসটা তোমাদের এইমাত্র দেখাইলাম, তাই না? এই জিনিসটা এবার দেখাইছে, যেমন এই যে এখানে টোটাল বলছে 1/RT, 1/RT is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3, যেটাতে আমার দ্বিমত আছে, যে জিনিস আমি তোমাদেরকে বুঝাইলাম, তাই তো স্টুডেন্টরা? জি স্যার। ওকে, সো এটার উপর ভিত্তি করে যদি 1/RT হয় বা 1/RP হয়,
তাহলে 1/r মানে জি, রেজিস্ট্যান্সের উল্টা কি কন্ডাক্ট্যান্স না, জি স্যার। ঠিক কি না? জিটি। তাহলে এখানে হবে জি জিটি ইকুয়াল টু জি1 প্লাস জি2 প্লাস জি3 আপ টু জিএন। এই যে পাইছো সূত্রটা? ওকে, সো বলা হচ্ছে দেখো ফর প্যারালাল এলিমেন্টস দ্য টোটাল কন্ডাক্ট্যান্স is the sum of the individual conductances, যেটা তোমরা জানো। আর স্বাভাবিকভাবে এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা যদি আর জি এর জায়গায় 1/r করে ফেলি, এই যে জি ইজ ইকুয়াল টু 1/r, তখন আমরা নিচের ইকুয়েশনটা পাবো। একইভাবে আমরা খুব ছোটখাটো কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলি, যেমন এখানে একটা কন্ডাক্ট্যান্স দেয়া আছে, রেজিস্ট্যান্স দেয়া আছে। আমরা যদি টোটাল কন্ডাক্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স বের করতে যাই, সো যে জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে যে আমরা এখানে প্রথমে রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারো, ওখান থেকে কন্ডাক্ট্যান্স বের করতে পারো, অথবা কন্ডাক্ট্যান্স বের করে ওখান থেকে রেজিস্ট্যান্স বের করতে পারো। ইটস আপ টু ইউ। ইজ ইট ক্লিয়ার? তোমরা যদি এই যে দুইটা রেজিস্ট্যান্স দেয়া আছে এখানে প্যারালাল করে এখান থেকে আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ওখান থেকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বের করতে পারো। বুঝাতে পারছি? পারবো তো নাকি? জি স্যার। হ্যাঁ, সেম এক্সাম্পল 6.2 একইভাবে এক্সাম্পল 6.2 করবে। এরপর আসে এক্সাম্পল 6.3। এক্সাম্পল 6.3 তে দেখো এগুলো, এটা খুব বেশি দেখতে মনে হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল, এটা আসলে ওরকম টাফ কিছু না। দ্য ফ্যাক্ট ইজ এটাকে যেমন দেখো এটা ট্রায়াঙ্গেলটাকে ইকুইভ্যালেন্ট করে রেক্ট্যাঙ্গেলটাকে বানানো হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রিড্রয়িং দ্য ফিগার নাম্বার 6.8। এটা অর্থাৎ এই ফিগার নাম্বার 6.8 যেটা তোমাকে মনে করো তোমাকে পরীক্ষা এটা দেয়া থাকবে, খেয়াল করো স্টুডেন্টরা, এটা দেয়া থাকবে পরীক্ষায়, তাহলে তোমাদেরকে রিড্র করতে হবে এটা। বোঝাতে পারছি আমি? স্যার এটাকে রিড্র করতে হবে রিড্র করতে হবে। যদি আচ্ছা তবে তবে বেনিফিট অফ ইওর ফেভার, বুঝছো? সব ক্ষেত্রে টিচারদের কাছে স্টুডেন্টদের একটা ফেভার থাকে। জি আমি কি বোঝাতে পারছি? সো বেনিফিট অফ স্টুডেন্টস ফেভার জি যদি স্যার। আমি চিন্তা করতে যাই, তখন আমরা এটাকে ইগনোর করব। তুমি যদি এটাকে ইকুইভ্যালেন্ট বা ড্রয়িং না করো বা রিড্রয়িং না করো, মানে তুমি যদি এটা দেয়া আছে কোয়েশ্চেনে, এই ফিগারটা দেয়া আছে, এই ফিগারটা, এটাকে এভাবে রেখে দিয়ে তুমি যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে আনসারটা বের করো, দ্যাট উইল বি ওকে। You will be getting the maximum number. Is it clear, my dear student? জি স্যার। So in that sense, your redrawing figure will be ignorable. It will not be considerable that you have completed or you have redrawn the figure or not. That will be ignorable. In that sense, we usually think about the favor of the respective student. Okay, এখানে আমি আরেকটা জিনিস তোমাদের দেখা যায় যেটা আমি সিরিজ সার্কিটে তোমাদেরকে আমি দেখিয়েছি অলরেডি। যদি সিরিজ সার্কিট একটু ব্যাকগ্রাউন্ডে যাই। সিরিজ সার্কিটে যেটা ছিল, যদি একই রকম ভ্যালুর রেজিস্টর থাকে, তখন আমরা সেখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে NR। যদি R1 R2 R3 তিনটাই একই ভ্যালু থাকে, তাহলে আমরা সেটা লিখবো N ইন্টু R1 বা N ইন্টু R, যেখানে R এর মানটা সেম, তিনটা ভ্যালুর জন্যই একই। মনে আছে কি? জি স্যার। এখানেও সেম, যদি তোমার তিনটা বা চারটা ভ্যালু যাদের সবার রেজিস্ট্যান্সের ভ্যালু সেম এবং তারা প্যারালালি কানেক্টেড, তখন আমাদের এই সূত্রটা লিখবো এভাবে, n ইন্টু 1/r, n ইন্টু 1/r, এটা 1/rt ইজ ইকুয়াল টু 1/rt ইজ ইকুয়াল n ইন্টু 1/r। তাহলে আর শুধু rt ইজ ইকুয়াল কি হবে? ক্যাপিটাল R বাই, মানে এটা উল্টে যাবে আর কি, ঘুরে যাবে। আর এখান থেকে আমরা আবার gt এর মানটা পাচ্ছি, gt ইজ ইকুয়াল ng, মানে এটা জাস্ট উল্টাই দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ, এই যে এখানে দেখো, এখানে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, সো একটা ফিগার দেয়া আছে, দেখো এই যে এখানে আবার ড্রয়িং এর ব্যাপারটা এখানে আসছে। এখানে অবশ্য ফিগার নাম্বার 6 এক্সাম্পল 6.4 টা খেয়াল করো। এক্সাম্পল 6.4 যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে দুইটা ফিগার থেকে রেফার করছে, একটা হচ্ছে ফিগার নাম্বার 6.9, একটা হচ্ছে ফিগার নাম্বার 6.10। এখানে দুইটা ফিগার থেকে এখানে রেফার করছে, একটা হচ্ছে ফিগার নাম্বার 6.9, একটা হচ্ছে ফিগার নাম্বার 6.10। দুইটা ফিগার থেকে রেফার করা হচ্ছে।
আর তো আমরা হ্যাঁ একটু কাইন্ডলি মাইক্রোফোন অফ করতে হবে, মাইক্রোফোন অফ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। সো দুইটা এখানে দুইটা ফিগার রেফার করা হচ্ছে। তো দুইটা ফিগার থেকে আমরা আলাদা আলাদা করে এ নাম্বার এবং বি নাম্বার দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে। প্রথম হচ্ছে ফিগার নাম্বার 6.9। ফিগার নাম্বার 6.9 আমরা আগে সলভ করব, সেজন্য এটা আগে দেখবো, বি এর দিকে এখন তাকাবো না। বি তে কি আছে সেটা পরে, আগে 6.9 সলভ করি, তাই তো? বুঝাতে পারছি স্টুডেন্টরা? জি স্যার। জি স্যার, জি স্যার। এটা হচ্ছে যে জিনিসটা তোমার মাথায় রাখবে, যখনই যে কোনো কিছুর ক্ষেত্রে, এটা তোমার 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 রিয়েল লাইফে হোক বা তোমার যে কোনো কিছুতে হোক, এটা সবসময় মাথায় রাখতে হবে যে তোমার যখন একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা যখনই তোমার বড় থাকবে বা সেই প্রবলেমটা যখনই তোমার থাকবে না, তখন সেক্ষেত্রে থাকবে না ওই সেন্সে যখন তুমি ওই বড় প্রবলেমটাকে বড় মনে করবা না। ইজ ইট ক্লিয়ার? অর্থাৎ কিভাবে এটা হবে, যখনই তোমার কাছে একটা প্রবলেম দেয়া থাকবে, তুমি আগে প্রবলেমটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবা, ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবা। ছোট ছোট ভাগে ভাগ করে ফেলার পরে ওই প্রতিটা ছোট ভাগের আলাদা আলাদা সলিউশন বের করবা, প্রতিটার আলাদা আলাদা ছোট ছোট সলিউশন বের করবা। তারপরে দেখবা তুমি পুরো প্রবলেমটারই একটা সলিউশন বের করে ফেলছো, তখন প্রবলেমটা তোমার কাছে প্রবলেম থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছি? যেমন দেখেন এখানে এক্সাম্পল 6.4 তোমরা দেখতে পাচ্ছ। তুমি যদি এট এ টাইম এ এবং বি দুইটার দিকেই নোটিস করো, দুইটার দিকে অ্যাটেনশন নিয়ে যাও, তোমার কোনো প্রবলেমই সলভ হবে না। আমি কি ভুল বললাম? নো স্যার। আমাকে অ্যাটেনশন দিতে হবে বা আমাকে স্পেসিফিক খেয়াল রাখতে হবে যে আমি আসলে কোনটা সলভ করতে চাচ্ছি, সেটার দিকে। আমি যখন যেটা সলভ করব আমার অ্যাটেনশন হবে সেদিকে। যদি আমি প্রথমে আমি যদি দুইটা একসাথে করতে যাই, দেখা যাবে আমার হয়তো সময় বেশি লাগতেছে বা আমি এক্স্যাক্টলি সলিউশন বের নাও করতে পারি। কিন্তু আমার উদ্দেশ্য হবে যে না, বি নাম্বারে কি আছে সেটা পরের হিসাব, বি নাম্বারে কি আছে সেটা পরের হিসাব, আমি আগে এ এর দিকে অ্যাটেনশন দিব, আমি খেয়াল করব এ তে কি আছে, এবং আমার উদ্দেশ্য হচ্ছে এ আগে সলভ করা। এরপর আমি যখন এ সলভ করে ফেলবো, তার মানে আমার 50%। স্টুডেন্টরা মাইক্রোফোন অফ। এরপরে এ নাম্বার প্রবলেম যদি আমি সলভ করে ফেলতে পারি, তার মানে আমার মাথায় আসবে যে না 50% ওয়ার্ক ডান। তার মানে আমার শুধুমাত্র আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে বি নাম্বার প্রবলেমটা সলভ করা বাকি থাকবে। দ্যাটস ইট, নাথিং এলস। সো যখনই আমাদেরকে একটা বড় প্রবলেম দেয়া থাকবে, আমরা প্রবলেমটাকে ডিভাইড করে ফেলবো, ডিভাইড করে সলিউশন করব। তখন আমাদের দেখা যাবে যে আলটিমেটলি আমাদের প্রবলেমটা আমাদের সলভ করতে ইজি হচ্ছে। ওকে, এটা সবসময় মনে রাখবে, এই জিনিসটা সবসময় মাথায়, যে কোনো কিছু ক্ষেত্রে, শুধুমাত্র এখানে এই কোর্সের জন্য তা না, সবকিছু সব জায়গায় এটা কাজে লাগে। ওকে, আমরা ফিগার নাম্বার 6.9 একটু দেখি। তাহলে দেখো এরকম একটা প্যারালাল কানেকশন প্রথমে ইনিশিয়ালি আমরা দেখে আসছি, ইনিশিয়ালি এই ধরনের একটা কানেকশন আমরা দেখে আসছি। আমি একটু তোমাদেরকে, এই যে সি নাম্বার ফিগারটা দেখছো, এটার মতো না? সো এই ফিগার নাম্বার 6.9 বলা হচ্ছে 3 প্যারালাল রেজিস্টার্স অফ ইকুয়াল ভ্যালু, তিনটা প্যারালাল রেজিস্টার আছে যেটা ইকুয়াল ভ্যালুর। তাহলে এই প্যারালাল রেজিস্টার, প্যারালাল সার্কিটটাকে আমি আবার রিড্র করলাম, এই যেখানে রিড্র করা হয়েছে, যেখানে তিনটা ইকুয়াল ভ্যালু আছে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, একটু আগে যেটা দেখে আসছি, সূত্রটা কি ছিল? তিনটা রেজিস্টার একই ভ্যালু, একই হওয়ার সূত্রটা হচ্ছে RT is equal to R by N। RT is equal to R by N, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব। RT is equal to R by N, তাহলে R এর মান তো, তিনটা ভ্যালুর মান তো সেম, তিনটার যে রেজিস্টার তাদের মান তো সেম, তাহলে R এর মান 12, তাহলে RT is equal to R by N। আর তিনটা ভ্যালুর মান সেম, যেহেতু তিনটা বলা হচ্ছে, মানে অর্থাৎ রেজিস্টারের সংখ্যা হচ্ছে 3, N এর মান হচ্ছে 3, তো এখান থেকে RT এর মানটা বের হয়ে যাবে। একইভাবে এবারে যে আমাদের এক নম্বর প্রবলেমটা এ নাম্বার প্রবলেম সলভ, তাহলে আমার 50% ওয়ার্ক ডান। এবার আসলে ফিগার নাম্বার 6.10 কে রেফার করছে, যেখান থেকে আমরা বি নাম্বার প্রবলেম সলভ করতে হবে। ক্যালকুলেট দ্য টোটাল রেজিস্ট্যান্স ফর দ্য নেটওয়ার্ক অফ ফিগার 6.10। তাহলে এখানে দেখো 4 প্যারালাল সার্কিটস অফ ইকুয়াল ভ্যালু, 4 প্যারালাল সার্কিটস অফ ইকুয়াল ভ্যালু। এখানে 4টা প্যারালাল সার্কিট আছে যারা সবগুলাই ইকুয়াল ভ্যালুতে আছে।
সো এই ফিগারটা ফিগার নাম্বার 6.10টা আমরা রিড্র করার পরে ফিগার নাম্বার 6.12 পাচ্ছি। এই যে ফিগার নাম্বার 6.10টাকে রিড্র করার পরে এটা পাচ্ছি। এখান থেকে আমরা যেহেতু এখানে আমাদের আর এর মানটা আর এর চারটা আর এর মানই সমান, দ্যাট ইজ 0 ওহম, আর যেহেতু 4 অর্থাৎ আর এর সংখ্যা হচ্ছে 4টা, রেজিস্টরের সংখ্যা হচ্ছে 4টা, তাহলে n এর মান হবে 4। এখান থেকে আমরা RT এর মানটা ইজিলি বের করে ফেলতে পারি। ওকে, এটাও তোমরা দেখে আসছো। এটা মানে এটা যেহেতু সিরিজ সার্কিটে, এটা এত সিরিজ সার্কিটে সিম্পল, জাস্ট রেজিস্টার গুলো যোগ করে ফেললে হয়ে যায়। আর প্যারালাল সার্কিটে যেহেতু প্যারালাল সার্কিট রেসিপ্রোকাল অফ সামেশন অফ রেসিপ্রোকালস থাকে, সেজন্য 1/RT = 1/1 + 1/R2। এটাকে আমরা আরেকটা কমন ইকুয়েশন দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে এটা। অর্থাৎ এই ইকুয়েশনটাকে এভাবেও তোমরা চাইলে লিখতে পারো, 1/RT = 1/R1 + 1/R2। এটাকে এই যে একটা সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা আরেকটা ইকুয়েশনে আনছি, সেটা নাম হচ্ছে RT = R1R2 / R1 + R2। That is the fact. তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি, এই লাইনটাকে কিভাবে বলতে পারি? In other words, the total resistance of two parallel resistors is the product of the two, মানে দুইটার গুণফল, R1 R2 এর গুণফল, product of the two divided by their sum, এবং ডিভাইডেড হবে তাদের সাম দ্বারা। R1 + R2 দ্বারা ডিভিশন হবে, আর R1 R2 দ্বারা ইনটু হবে, গুণ হবে। অর্থাৎ R1 R2টা থাকবে লবের মধ্যে, R1 + R2টা থাকবে, অর্থাৎ তাদের গুণফল প্রোডাক্ট হবে লবে, আর সামেশন হবে হরে। নিউমারেটর আর ডিনোমিনেটর। ওকে, এটা হচ্ছে দুইটার ক্ষেত্রে, এটা হচ্ছে দুইটা রেজিস্টারের ক্ষেত্রে। দুইটা রেজিস্টারের ক্ষেত্রে যদি প্যারালাল কানেকশন থাকে সেটা একইভাবে, যদি তিনটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড থাকে, তখন সূত্র হবে এটা। তিনটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড থাকে, সূত্র হবে ইকুয়েশন নাম্বার 6.6b। অর্থাৎ সেম কথা, সেটা হচ্ছে তখন তিনটা রেজিস্টার যদি প্যারালালি থাকে, সেটা হবে তাদের তাদের প্রোডাক্টের, তিনটা রেজিস্টারের প্রোডাক্টটা হবে, মানে তিনটা রেজিস্টারের গুণফলটা হবে লবে, আর দুইটা রেজিস্টারের গুণফলের যোগফল। কথাটা খেয়াল করো, প্রতি দুইটা রেজিস্টারের প্রোডাক্টের সামেশন, প্রতি দুইটা রেজিস্টার, যেমন R1 R2 প্রোডাক্ট প্লাস R1 R3 প্রোডাক্ট প্লাস R2 R3 প্রোডাক্ট। এই তিনটা যোগফল ছাড়া আর যোগফল তো পসিবল না। কারণ তুমি যদি তিনটা রেজিস্টার থাকে, তাদেরকে যদি দুইটা দুইটা করে যোগ করো, দুইটা গুণ করে তারপর যোগ করো, তাহলে তো এই তিনটার বাইরে আর হবে না। R1 R2 R1 R2 R1 R3 অথবা R2 R3, এর বাইরে তার পসিবল নয়। তো এভাবে আমাদের তিনটা রেজিস্টার থাকলে তাদের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পাবো। তবে তোমরা যদি এভাবে ইউজ করতে যাও, বা এই সূত্রটাও ইউজ করো, যে আমি যদি এটা ইউজ করি দুইটা প্যারালাল রেজিস্টারের ক্ষেত্রে, এই সূত্র ইউজ করে, তাও কোনো অসুবিধা নেই। তবে এই সূত্রটা ইউজ করতে পারো, অথবা ডাইরেক্ট এটা ইউজ করতে পারো। আবার তিনটার ক্ষেত্রে এটা ইউজ, যেটা হবে R1 1/RT = 1/R1 + 1/R2 + 1/R3, ওটা ইউজ করতে পারো, অথবা সরাসরি এই সূত্রটাও তোমরা ইউজ করতে পারো, নাথিং রং। সো এখানে যে জাস্ট এই প্রবলেমগুলো একই রকম, সেম, নো ডিফারেন্স, একই, ইজি, ভেরি ইজি। তোমার এইগুলো তোমরা খুব ইজিলি করতে পারবা। এক্সাম্পল 6.1টা আবার রিপিট করছে, অর্থাৎ এক্সাম্পল 6.1টা যেটা তোমার ছিল, দুইটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড, সেখানে 1/RT = 1/R1 + 1/R2 ওই সূত্রে অ্যাপ্লাই করছিল, আর ওইটার জায়গায় এখন জাস্ট এটা অ্যাপ্লাই করছে, RT = R1 R2 / R1 + R2। একইভাবে এক্সাম্পল 6.3টাও, এখানে তিনটা এলিমেন্ট ছিল, তিনটা এলিমেন্ট এভাবে ছিল, 1/RT = 1/R1 + 1/R2 + 1/R3 এভাবে ছিল, জাস্ট এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছে, এই সূত্রটা অ্যাপ্লাই করছে। তো ওইটাও তোমরা করতে পারো। এই সূত্র অ্যাপ্লাই করছে মানে এই সূত্রটা যেখান থেকে আসছে এটা অ্যাপ্লাই করছে আর কি, 6.6a মেবি, এই যে এই সূত্র অ্যাপ্লাই করছে 6.6a ইকুয়েশন। তো এটা অ্যাপ্লাই করার পরে তারপরে আমরা এখানে এটা এই ইকুয়েশনটা এখানে পেয়ে গেলাম। সো এখানে যে জিনিসটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এটা, যেখানে যে জিনিসটা মাথায় রাখবে, এই যে এখানে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি মানে এরকম, যে এই যে এখানে এই টার্মটা ইউজ হতে পারে, এই যে এটা হচ্ছে প্যারালাল সিম্বল। যদি দুইটা রেজিস্টার প্যারালালি কানেক্টেড থাকে, অর্থাৎ R1 আর R2 যদি প্যারালালি কানেক্টেড থাকে, তখন আমরা এভাবে লিখতে পারি, R1 প্যারালাল R2। তখন সূত্র হয় যে এটা প্যারালালের সূত্র, তো এটাই R1 R2 / R1 +
R2 প্যারালাল সূত্র যেভাবে দেয়া আছে সেভাবে, মানে জাস্ট সোজা কথায় 2-3 ভাবে তোমাদের এখানে প্যারালাল কানেকশনটা 2-3 ভাবে সূত্র দিয়ে বোঝানো হচ্ছে। এখন তোমরা যেভাবে ইজি মনে করো, তোমরা যেভাবে কনভেনিয়েন্ট মনে করো, বা তোমরা যেভাবে মনে করো যে না এটা সহজে এবং কম সময়ে আমি সলভ করে ফেলতে পারবো, ইটস আপ টু ইউ। এখানে কোনো বাধ্যতামূলক নাই যে তোমাকে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। আমার স্টুডেন্টরা বুঝতে পারছো আমি কি বলছি? মাই স্টুডেন্টস, জি স্যার। হ্যাঁ, এটা জাস্ট ইটস আপ টু ইউ, এটা তোমাদের ইন্ডিপেন্ডেন্স আছে। তোমরা যখন যে সূত্রটা বেটার মনে করো যে না এটা আমাদের জন্য কনভেনিয়েন্ট বা এটা আমাদের সময় কম লাগবে, তোমরা সেটা অ্যাপ্লাই করবে। এটা কোনো বাধ্যতামূলক না, এখানে জাস্ট এটা এই জিনিসগুলোর জন্য বলা আছে, জাস্ট এই নলেজ গুলো তোমাদেরকে দেয়া, তোমরা যেটা সহজ মনে করো, ভালো মনে করো, তোমরা সেটা অ্যাপ্লাই করবে। ওকে, এখানে আরো কিছু প্যারালাল সার্কিট এখানে দেয়া আছে, এবং যে প্যারালাল সার্কিট গুলা তোমার আলটিমেটলি এই প্যারালাল সার্কিট গুলো থেকে তুমি প্যারালাল কম্বিনেশনের কি বলা যায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবা, প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখান থেকে বের করবা। তো আই থিংক তোমরা এটা করতে পারবে। এখানে যে জিনিসটা করা আছে আমি একটু জাস্ট হিন্টসটা দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে 5টা সার্কিট এলিমেন্ট, মানে রেজিস্ট্যান্সের মান দেয়া আছে 5টা, R1 R2 R3, মানে এখানে এলোমেলো করে দেয়া আছে, সিরিয়ালে দেয়া নেই। R1 এই যে R2 R3 R4 R5 এভাবে দেয়া আছে। তো এখানে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে মানে এখানে সিরিয়ালে দেওয়া আছে, এটা অবশ্যই রিড্র করা হয়েছে। এখানে ফিগার 6.13 এটা তোমাদের গিভেন, এটা সিরিয়ালে দেওয়া আছে। এটা রিড্র করা হয়েছে এই জন্য যাতে তোমার একই রকম ভ্যালু গুলোকে একসাথে রাখা যায়, যেমন এখানে R1 R3 R5 এগুলো একই রকম ভ্যালু, এদেরকে একসাথে করা যায়, এগুলো আলাদা। তাহলে যেহেতু যেগুলোতে একসাথে করা যাবে সেগুলোকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিলাম, সেগুলোতে এই সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে বের করে ফেলছি। এরপরে এই তিনটা মিলে তো একটা হয়ে গেছে, ধরো R'(T) এর সাথে এবার বাকিগুলোকে প্যারালালি কানেক্টেড করে দিব। বাকি আরো দুইটা আছে, এই তিনটা মিলে হলো একটা, আর এখানে R2 আর R4 দুইটা, টোটাল তিনটাকে আমরা প্যারালাল কম্বিনেশনের সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। আশা করি তোমরা এটা করতে পারবে। এক্সাম্পল 6.7, ঠিক আছে স্টুডেন্টরা? তাহলে এক্সাম্পল 6.1 থেকে 6.7 পর্যন্ত সবগুলা তোমাদের কাজ, ঠিক কিনা? স্টুডেন্টরা কি মার্ক করছে? জি স্যার। এরপরে 6.7 6.9 মার্ক করো। 6.9 স্যার আবার একটু বলবেন? 6.1 থেকে 6.7 6.1 থেকে 6.7 এরপরে 6.9 এগুলো হচ্ছে তোমাদের এক্সাম্পলের কাজ। আমি এখনো এক্সারসাইজে যাই নাই, তো এক্সারসাইজের কাজগুলো পরে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে প্যারালাল সার্কিটে যে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বা একটা আমরা যখন প্যারালাল নেটওয়ার্ক নিয়ে চিন্তা করব, যে জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ওই রেফারেন্স থেকে আমরা এখানে এটা মনে রাখবো যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সেম হয়, পুরো সিরিজ সার্কিটে কারেন্টটা সেম হয়, কিন্তু প্যারালাল সার্কিটে কারেন্টটা ডিফারেন্ট হয়। তোমরা দেখতে পাচ্ছ আইএসটা দুইভাবে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2।
আর সিরিজ সার্কিটে ভোল্টেজ গুলো ডিফারেন্ট হয়, ভোল্টেজ গুলো আলাদা আলাদা হয়, কিন্তু প্যারালাল সার্কিটে ভোল্টেজ হয় একটা। যেমন এখানে যদিও V1 V2 লিখছে, আসলে R1 এর যেটা প্রথম প্রান্ত সেটা R2 এরও প্রথম প্রান্ত, একইভাবে R1 এর যেটা শেষ প্রান্ত সেটা R2 এরও শেষ প্রান্ত। তার মানে যেহেতু এদের প্রান্ত বা টার্মিনাল, ইনিশিয়াল এন্ড ফাইনাল টার্মিনাল সেম, স্বাভাবিক এদের ভোল্টেজ ডিফারেন্ট হওয়ার সুযোগটা নাই। আছে কি? আমি কি বোঝাতে পারছি? Yes, sir. স্যার ওকে, সো এখানে যে জিনিসটা আসছে এটা একটু আমি তোমাদেরকে বলি। যেমন এই যে এখানে যে সূত্র আমরা জানি যে পাওয়ারের ক্ষেত্রে P is equal to, যদি এখানে V1 I1 লিখছে সেটা VI1 VI2 ইত্যাদি, কারণ এখানে V1 লেখার দরকার নেই, কারণ এখানে V একটাই। একইভাবে P1 এর ক্ষেত্রে I1 স্কয়ার R1 এটা ঠিক আছে, এখানে হবে V স্কয়ার বাই R1, V1 লেখার দরকার নেই। একইভাবে এখানে V স্কয়ার বাই R2, বা এগুলো ঠিক আছে। আই থিংক এই সূত্রগুলো আমরা পারবো। তো এবং এটার ভিত্তি করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন এখানে সলভ করে ফেলতে পারি। এই ধরনের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অলরেডি আমরা সিরিজ সার্কিটে সলভ করে আসছি। এরকম দেখতে, এরকম চেহারা এরকম, না ঠিক কি না? জি স্যার। ওকে, সো আই থিংক এটা তোমাদেরকে আমি এটা নিয়ে আর সময় নষ্ট করছি না, আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমরা তো আই থিংক তোমরা এটা পারবে কি? আমি কি 30 সেকেন্ড সময় দিব? স্যার পারবো। সবাই পারবে কিনা? এখানে আমি সহ জি স্যার পারবো। 56 জন, আমি তো পারবো। এখন বাকি 55 জনের কি অবস্থা? Yes, sir. Hello. ওকে, জি স্যার। তাহলে एग्जांपल 6.11 লিখে রাখো। एग्जांपल 6.1 এর পরে লিখো 11 এর পরে লিখো एग्जांपल 6.12। एग्जांपल 611 612 লিখে রাখো। Is it okay students? পারবো কিনা? জি স্যার পারবো। ওকে, স্বাভাবিকভাবে আমরা যখন সিরিজ সার্কিট পড়ালেখা করছিলাম সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেহেতু ডিফারেন্ট কোনটা, সিরিজ সার্কিট কোন জিনিসটা ডিফারেন্ট? ভোল্টেজ। সেজন্য ওখানে আসছে সিরিজ সার্কিটে যে টপিকটা আমরা পড়ালেখা করে আসছি সেটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। বুঝছো? একইভাবে প্যারালাল সার্কিটে কোনটা ডিফারেন্ট? কারেন্ট। সেজন্য আমরা এখানে এখন শিখবো কারশফস কারেন্ট ল, সংক্ষেপে একে আমরা বলবো KCL। ইজ ইট ক্লিয়ার? সো মাই ডিয়ার স্টুডেন্টস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। কারশফস ভোল্টেজ ল রেফারেন্সটা টানি, একটু ব্যাকগ্রাউন্ডে যাই। কারশফস ভোল্টেজ লটা কি ছিল? কোনো একটা ক্লোজড লুপ অথবা কোনো একটা ক্লোজ সার্কিটে ভেতরে তোমার যতগুলা ভোল্টেজ ড্রপ এবং যতগুলা ভোল্টেজ রাইজ হচ্ছে তাদের অ্যালজেব্রাইক সাম ইজ ইকুয়াল টু 0, ঠিক কিনা? ইন আদার ওয়ার্ডস আমরা যদি বলি এভাবে যে in a closed loop or path or circuit, the algebraic sum of the voltage rises will be equal to the algebraic sum of the voltage drops. Is it clear? তার মানে প্রথমে যেটা বলছে যে যতগুলো ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপ আছে একটা ক্লোজ লুপ অথবা সার্কিটের ভেতরে তাদের যোগফলটা সমান হবে, ঠিক না? প্রথমে যেটা বলছে তাদের যোগফলটা সেটা হচ্ছে তাদের যোগফলটা 0 হবে। তাদের যোগফল সমান সমান কত হবে? 0 হবে। এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা যেটা বলা হচ্ছে যতগুলো একটা ক্লোজ লুপ অথবা সার্কিটে যতগুলো ভোল্টেজ রাইজ আছে তাদের যোগফল এবং যতগুলো ভোল্টেজ ড্রপ আছে তাদের যোগফল সমান হবে। অর্থাৎ টোটাল ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু হবে টোটাল ভোল্টেজ ড্রপস। ওকে, মনে পড়ছে?
মনে পড়ছে কিনা? জি স্যার। তাহলে কেসিএল, আমি একটু ব্যাকগ্রাউন্ডে গেলাম, কেসিএলটাও এরকম সেম কথা। কেসিএলটা কি? কোনো একটা, আমি একটু নরমালি বলি, কেসিএল এর ক্ষেত্রে কি হতে পারে, মানে কার্শফ কারেন্ট লতে কারেন্ট একটা একটা সিস্টেম অথবা একটা জাংশন অথবা একটা টার্মিনাল অথবা একটা এরিয়া, খেয়াল করো কি কি হইতে পারে কথাগুলো। একটা সিস্টেম হইতে পারে, একটা জাংশন হইতে পারে, টার্মিনাল হইতে পারে, অথবা একটা এরিয়া হইতে পারে। এই যে জায়গাগুলো, একটা সিস্টেম, একটা জাংশন, একটা এরিয়া বা টার্মিনাল, এই যে জায়গাগুলোতে কারেন্ট এন্টার করতে পারে, কারেন্ট লিভ করতে পারে, অর্থাৎ কারেন্ট ঢুকতে পারে, কারেন্ট বের হইতে পারে, ঠিক কিনা? বুঝাতে পারছি? জি স্যার। ফাইন। সো ওইটারও ভিত্তি করে কার্শফ কারেন্ট লটা আসবে। অর্থাৎ কার্শফ কারেন্ট লটা বলা হচ্ছে এরকম, যে এরকম কোন সিস্টেম, কোন এরিয়া বা জাংশন বা টার্মিনালে যতগুলা কারেন্ট এন্টার করবে এবং যতগুলা কারেন্ট লিভিং, অর্থাৎ এন্টারিং কারেন্ট এবং লিভিং কারেন্টের যোগফলটা শূন্য হবে। ইন আদার ওয়ার্ডস, এন্টারিং কারেন্টের যোগফল সমান সমান হবে লিভিং কারেন্টের যোগফল। ইজ ইট ক্লিয়ার? আমরা একটু দেখি ইয়েস স্যার। তাহলে। দেখো, Kirchhoff's current law KCL states that the algebraic sum of the currents entering and leaving an area system or junction is zero. এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা কি, the sum of the currents entering an area system or junction must equal the sum of the currents leaving the area system or junction. অর্থাৎ যতগুলো কারেন্ট ঢুকছে, এন্টারিং কারেন্টের সামেশন ইজ ইকুয়াল টু যতগুলো কারেন্ট বের হচ্ছে, অর্থাৎ লিভিং কারেন্টের সামেশন। তার মানে সামেশন অফ আই এন্টারিং ইজ ইকুয়াল টু সামেশন অফ আই লিভিং। ইজ ইট ওকে? আর প্রথম যে কথাটা বলা হচ্ছে, সামেশন অফ আই এন্টারিং আর সামেশন অফ আই লিভিং, এদের যোগফলটা কত হবে? শূন্য হবে। সেই ক্ষেত্রে যোগফলটা কিভাবে হবে? এখানে সামেশন অফ আই এন্টারিং প্লাস এটা ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকবে। কথাটা খেয়াল করো, আমার কথাটা বুঝছো কিনা? সামেশন অফ আই এন্টারিং প্লাস হবে, আর এটাকে তুমি যখন এই পাশে নিয়ে যাবা মাইনাস করে, তখন এটার সামনে একটা প্লাস সাইন দিয়ে দিবা। প্লাস সাইন দেওয়ার পরে মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, মাইনাস সামেশন অফ আই লিভিং ব্র্যাকেটের মধ্যে থাকবে, ইজ ইকুয়াল টু হবে জিরো। স্বাভাবিক জিরোই হবে, ঠিক কিনা? যেমন এখানে দেখো, i1 প্লাস i4 এরা হচ্ছে এন্টারিং, i2 আর i3 এরা হচ্ছে লিভিং। তাহলে এদেরকে মাইনাস, এদেরকে এই পাশে নিয়ে গেলে এরা মাইনাস হয়ে যাবে না? i1 প্লাস i4 মাইনাস i2 মাইনাস i3 ইজ ইকুয়াল টু জিরো হবে কিনা? বুঝছো? হ্যাঁ, ওই জিনিসটাই এখানে বোঝাতে চাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে একটু এবার আমরা একটু ফিগারটা খেয়াল করি। দেখো তো ফিগার নাম্বার 6.25, ইন্ট্রোডিউসিং কার্শফস কারেন্ট ল অর কেসিএল। একটা সিস্টেম দেয়া আছে বা একটা জাংশন দেয়া আছে, একটা নেটওয়ার্ক দেয়া আছে। যেমন দেখো এখানে আমাদের এখানে অ্যারো গুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। অ্যারো যেমন i1, i2, i3, i4। তাহলে এখানে খুব খুব ভালো করে অ্যারো গুলো আমরা যদি অ্যাটেনশন দিয়ে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে i1 এবং i4 ঢুকছে এন্টারিং, i2 আর i3 লিভিং। i1 আর i4 এন্টারিং কারেন্ট, i2 আর i3 লিভিং কারেন্ট। তাহলে আমি যখন বলবো যে সামেশন অফ আই এন্টারিং, তাহলে আমি লিখবো কি i1 প্লাস i4। একইভাবে আমি যখন বলবো সামেশন অফ আই লিভিং, তখন আমি লিখবো i2 প্লাস i3। সো স্বাভাবিকভাবে খেয়াল করো, i1 আর i4 এর মান কত? 8 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 8 অ্যাম্পিয়ার 4 আমি যোগ করলাম, আর i2 আর i3 এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার যোগ করলাম। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? একইভাবে দেখো ফিগার নাম্বার 6.26, এটা একটু ব্যাখ্যা করার জন্য, ডেমনস্ট্রেট করার জন্য কেসিএলটা সেটা বোঝানো হচ্ছে। যেমন দেখো, এই যে একটা সিস্টেম দেওয়া আছে, একটা টার্মিনাল, এই যে দেখো পয়েন্ট বা টার্মিনাল দেওয়া আছে, সেই টার্মিনালে i1 ঢুকছে, i2 এবং i3 বের হচ্ছে, অর্থাৎ i1 ইজ এন্টারিং, i2 and i3 লিভিং কারেন্ট। সো ইন দ্যাট সেন্স কি হচ্ছে, এন্টারিং কারেন্টের যোগফল তো এন্টারিং কারেন্ট একটাই, তো যোগফল দরকার নেই, দ্যাট ইজ 6 অ্যাম্পিয়ার। আর i2 আর i3 লিভিং, তাই এদের যোগ করে 2 আর 4 যোগ করে 6 অ্যাম্পিয়ার। তার মানে চেকস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। ওকে, সো মাই স্টুডেন্টস, এখানে আমরা দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছি। সো এখানে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল 6.13 এ 613 তে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিটারমাইন দ্য কারেন্টস i3 and i4 of figure 6.27 using Kirchhoff's current law। সো এখানে দেখো দুইটা টার্মিনাল, একটা হচ্ছে a একটা হচ্ছে b। যেটা আমাদের খেয়াল করতে হবে, আমরা
সেম আগের মতো যেটা আমি তোমাদের আগে বলে আসছি, যে একটা আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, আমরা প্রবলেমটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবো। যেহেতু এখানে দুইটা টার্মিনাল দেওয়া আছে, তাহলে আমি এটা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে টার্মিনাল এ এর জন্য, একটা হচ্ছে টার্মিনাল বি এর জন্য। তাহলে দেখো প্রথমে টার্মিনাল এ নিয়ে যখন চিন্তা করবো, টার্মিনাল বি নিয়ে চিন্তা করবো না, টার্মিনাল বি বাদ, আগে এ নিয়ে চিন্তা করবো। তাহলে দেখো এ তে কারা এন্টার করছে, কারা লিভ করছে, সেটা আমরা দেখি। কোন কারেন্ট গুলো এন্ট্রি নিচ্ছে আর কোন কারেন্ট গুলো লিভ নিচ্ছে। তাহলে এতে দেখো i1 i2 এন্টারিং, i3 লিভিং। তাহলে আমাদের যে সূত্র সামেশন অফ i এন্টারিং ইজ সামেশন অফ i লিভিং, সেটা i1 প্লাস i2 ইকুয়াল টু i3, খুব সহজ। i1 প্লাস i2 ইকুয়াল টু i3। তো এখানে দেখো i1 আর i2 এর মান জানি, i3 এর মানটা জানি না। তো এখান থেকে এই সূত্র অ্যাপ্লাই করে i3 এর মানটা বের করে ফেললাম। এই সূত্র অ্যাপ্লাই করে i3 এর মান বের করে ফেললাম। এবার আসো টার্মিনাল বি তে। তাহলে টার্মিনাল বি তে খেয়াল করো, i3 আর i5 এন্টারিং, i4 টা লিভিং। তাহলে এখন দেখো শুধু টার্মিনাল বি এর ক্ষেত্রে প্রথম যে ফিগারটা দেয়া ছিল সেখানে i5 এর মানটা দেয়া ছিল অনলি। এখন এই যে তুমি টার্মিনাল এ থেকে i3 এর মানটা বের করছো, এক্সকিউজ মি, i3 এর মানটা বের করছো, তাহলে i3 এর মানটা এখানে i3 এর মানটা বি নাম্বার টার্মিনাল এন্টারিং, তাহলে i3 এন্টারিং, i5 এন্টারিং, তাহলে এখানে খুব সহজ i4 এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। আই থিংক দ্যাটস ভেরি ইজি। ওকে, এটা এখন তোমরা দেখবে, এটা তোমাদের কাজ। এটা লোয়ার পার্ট আছে, আর এটা দেখো এখানে টোটাল 4টা টার্মিনাল, আমরা 4টা টার্মিনাল নিয়ে কাজ করবো। প্রথমে এ নিয়ে কাজ করবো, তারপর বি নিয়ে কাজ করবো, তারপর সি নিয়ে, তারপর ডি নিয়ে, ইত্যাদি ইত্যাদি কাজ করবো। সো তোমরা আগে খুব মনোযোগ দিয়ে ফিগারটা খেয়াল করো এবং প্রশ্নটা দেখো যে আমাদের কি কি বের করতে বলছে। আমার স্টুডেন্টরা দেখা হয়েছে নিশ্চয়ই? দেখা হয়েছে? জি স্যার। Yes, sir. তার মানে এখানে দেখো খেয়াল করো, তাহলে এ নাম্বার টার্মিনালে কি হচ্ছে, আই নামক কারেন্ট এন্টার নিচ্ছে, i1 এবং i2 লিভ নিচ্ছে। তাহলে এট এ নাম্বার টার্মিনালে সামেশন i এন্টার ইজ ইকুয়াল টু সামেশন i লিভিং এর সূত্র অ্যাপ্লাই করলে i ইজ ইকুয়াল টু i1 প্লাস i2। তাহলে এখান থেকে i1 এর মানটা বের করে ফেলতে পারি। এখানে i1 এর মান বের করতে পারি না? আবার i1 বি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, i1 বি এর ক্ষেত্রে এন্টারিং, আর বি এর ক্ষেত্রে i3 হচ্ছে লিভিং, তাই না? তাহলে বি এর ক্ষেত্রে সামেশন অফ i এন্টারিং হচ্ছে i1, সামেশন i লিভিং হচ্ছে i3। তাহলে বি এর ক্ষেত্রে i1টাতে a থেকে i1 এর মান পেয়ে গেছে, সেটা আবার বি এর জন্য এন্টারিং। যেটা a এর জন্য লিভিং i1, সেটা আবার বি এর জন্য এন্টারিং না। তাহলে i1 এর মান যেটা a এর ক্ষেত্রে a থেকে বেশি, সেটা b তে কাজে লাগবে। তাহলে বি এর ক্ষেত্রে সামেশন অফ i এন্টারিং যখন বলবো, তাহলে i1 হচ্ছে এন্টারিং আর i3 হচ্ছে লিভিং। তাহলে i1 ইজ ইকুয়াল টু i3, অর্থাৎ i1 এর মান যেটা, সেটা ইজ ইকুয়াল টু হবে i3। তাহলে বি এর ক্ষেত্রে i3 এর মানও হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে বি এর ক্ষেত্রে ডান। এবার সি এর ক্ষেত্রে আসো, সি এর ক্ষেত্রে i2 এন্টারিং, i4 লিভিং। তাহলে i2 এর মান তো দেয়াই আছে 4 অ্যাম্পিয়ার। তাহলে i2 ইজ ইকুয়াল টু i4 হবে, সামেশন i এন্টারিং ইকুয়াল সামেশন i লিভিং। i4 এর মানও 4 অ্যাম্পিয়ার হবে। সি এর ক্ষেত্রে গেল। এবার আসো ডি এর ক্ষেত্রে। ডি এর ক্ষেত্রে i3 এর মান বি থেকে পাইছো, i3 এর মান 1 অ্যাম্পিয়ার, i4 এর মান 4 অ্যাম্পিয়ার। তাহলে ডি এর ক্ষেত্রে i3 আর i4 হচ্ছে এন্টারিং, i5 হচ্ছে লিভিং। তাহলে এখান থেকে খুব সহজ i5 এর মান বের করে ফেলতে পারবা। তাহলে সামেশন i এন্টারিং কেমন বলবো, i3 প্লাস i4 ইজ ইকুয়াল টু i5। তাহলে i5 এর মান হবে 5 অ্যাম্পিয়ার। দ্যাটস ভেরি ইজি। বুঝতে পারছো?
স্টুডেন্টরা বুঝতে পারছে কিনা? Yes, sir. Yes, sir. হুম। তো এখানে একটা প্রবলেম আছে, এক্সাম্পল 6.15, এটাও তোমরা করবে, এক্সাম্পল 6.15। ওকে, এক্সাম্পল 6.16, 616 যেটা, এক্সাম্পল 616, এক্সাম্পল 615 পর্যন্ত ইজিলি পারবে। 616টা একটু ফিশি। 616টা ফিশি কেন বলো তো? ফিগার নাম্বার 6.30 দেখো, ওইটার উপর ভিত্তি করে ওইটার থেকে আমরা এক্সাম্পল 616টা 6.16 আমরা সলিউশন করব। বলো তো কেন ফিশি? স্যার মাঝখানে ডায়াগোনাল আছে। না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তোমার এখানে হিসাব তো করবা টার্মিনাল হিসাব, টার্মিনালে কে এন্টার করছে কে লিভ করছে, তাই না? জি স্যার। ওইটা তো আমার সিরিজ আছে না প্যারালালি আছে, এটা এখানে অলরেডি বলে দিয়েছে যে সিরিজ আছে প্যারালাল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ডায়াগোনালি আছে নাকি ছেদ করছে কি করছে না করছে, এটা দরকার নেই। মানে মাঝখানে আছে, ভেতরে আছে, সামনে আছে, ওটা দরকার নেই। ফ্যাক্ট হচ্ছে এখানে দেখো I1 I2 I5 এগুলা সবগুলাই অ্যারো দেয়া আছে, কিন্তু I3 I4 I6 I7 এদের অ্যারো চিহ্ন দেয়া নেই, মানে এরা এন্টারিং না লিভিং বোঝা যাচ্ছে না, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ফিশি পার্ট। তো এই জিনিসটা তোমাদেরকে বের করতে হবে যে এন্টারিং এবং লিভিং কারা, সেইটার উপর ভিত্তি করে তাদের মানগুলো কি হবে। কারণ তুমি যদি এন্টারিং লিভিং বের করতে না পারো, তাহলে তুমি তো সামেশন অফ I এন্টারিং ইজ ইকুয়াল সামেশন অফ I লিভিং, যেটা কাজ মেইন কারেন্ট ল, সেটা তো অ্যাপ্লাই করতে পারতেছো না। আর এরপরে তুমি যখন এন্টারিং এবং লিভিং কারেন্টের ডাইরেকশন, মানে কোনটা এন্টারিং কোনটা লিভিং, সেটা যদি বের করে ফেলতে পারো, তাহলে দ্যাটস ভেরি ইজি টু ডিটারমাইন which currents you need to find out. That is here in this problem you need to find out the value of the currents I3 I4 I6 and I7 from the network of figure 6.30. so example 616 তোমাদের কাজ, এটা লিখে example 616 লিখে এটার উপর একটা সার্কেল মেরে দাও। example 616 এটা একটা সার্কেলের ভিতরে রাখো, চারিদিকে একটা সার্কেল করে দাও, ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা কনফিউজিং প্রবলেম, যেটা তোমাদেরকে সলভ করতে হবে। স্যার বলো। স্যার এক্সাম্পল গুলো কি হোমওয়ার্ক করতে হবে? হ্যাঁ, কারণ তুমি এখানে তো আমি কোনোটাই করাচ্ছি না, একটাও করাইছি প্রবলেমগুলো। স্যার এগুলো তো অ্যানসার দেওয়া আছে। আনসার দেয়া থাকুক, বাট দিস আর ইম্পর্টেন্ট ফর ইওর প্র্যাকটিস। স্যার প্রিভিয়াস ক্লাসগুলোর এক্সাম্পলও করতে হবে? প্রিভিয়াস ক্লাসের এক্সাম্পল গুলো করতে হবে যেগুলো আমি করাইছি। প্রিভিয়াস ক্লাসে মেবি সিরিজ সার্কিটে এক্সাম্পল কম ছিল, বা আগে যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলোতে খুব কয়েকটা সিলেক্টিভ এক্সাম্পল ছিল। এখানে তো অনেকগুলো এক্সাম্পল আমি দেখাচ্ছি, তাই না? এরকম এতগুলো এক্সাম্পল মেবি ছিল না আগের চ্যাপ্টার গুলোতে, ঠিক আছে? গুলো তো করা হয়নি, হোমওয়ার্ক গুলো মানে লাস্টের দিকে যে এক্সারসাইজ গুলো স্যার থাকে এক্সারসাইজ গুলো করা হয়েছে হোমওয়ার্ক। হ্যাঁ, এক্সারসাইজ গুলো করছো, দ্যাটস ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এরপরে সাথে সাথে এক্সাম্পল গুলো করে ফেলবে। যেমন সিরিজ সার্কিটে মেবি 3 থেকে 4টা ম্যাক্সিমাম এক্সাম্পল, 3 থেকে 4টা এক্সাম্পল আমি দেখাইছি, তাই না? সিরিজ সার্কিটে যতটুকু আমার মনে পড়ে, বেশি এক্সাম্পল ছিল না। সো ওগুলা তোমরা করবে। তারপরে এর আগে চ্যাপ্টার গুলোতে ভিএল থেরেজা থেকে, মানে এই বই থেকেও দেখাইছি, এবার অন্য বই থেকেও কিছু প্রবলেম আমি তোমাদের দেখাইছি ভিএল থেরেজা থেকে, তাই না? মনে আছে? রেজিস্ট্যান্স নিয়ে ভিএল থেরেজা থেকে কিছু প্রবলেম দেখাইছি।
এবং দুইটা বা তিনটা প্রবলেম আমি তোমাদেরকে খাতায় করে দিছি, মানে আমি তোমাদেরকে ছবি তুলে তোমাদের গ্রুপে এটা আমি সেন্ড করছি, পোস্ট করছি, ঠিক তো? জি হ্যাঁ, তো তোমাদের কাজ হচ্ছে ওই প্রবলেম গুলো নিজেরা আগাবার করা, নিজেরা এক্সাম্পল গুলো নিজেরা খাতায় করা। ইজ ইট আচ্ছা ঠিক ক্লিয়ার? আছে স্যার, বুঝতে যাতে পারছি। তোমাদের প্র্যাকটিসটা ঠিক থাকে, তো আমি চাচ্ছি তোমাদের প্র্যাকটিসটা ঠিক থাকুক। কারণ তোমরা যদি ওইগুলো করো, খাতায় করো, তাহলে তোমরা দেখবা যে অনেক কিছুই তোমরা আটকাচ্ছ না, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে এবং তোমরা করতে করতে তোমাদের হাতটা আরো ফ্লুয়েন্ট হচ্ছে, স্মুথ হচ্ছে, এবং তুমি যে যখনই কোনো প্রবলেম সলভ করতে যাবো তোমরা আটকাবা না, আই বিলিভ। ওকে, সো এখানে আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। সো এখানে কারেন্ট ডিভাইডার রুলে যে জিনিসটা আমাদের কাজে লাগবে আমি একটু বলি, সেটা হচ্ছে দেখো, সরি, কারেন্ট ডিভাইডার রুলে যে জিনিসটা লাগবে এটাও সেম আগের মতো, যেমন আমরা সিরিজ সার্কিটে দেখে আসছিলাম ভোল্টেজ ডিভাইডার রুল, যেহেতু ওখানে ভোল্টেজটা ডিভাইডেড, তাই না? ভোল্টেজটা ভিন্নতা থাকে, আলাদা হয়, আর প্যারালাল সার্কিটে কারেন্টটা আলাদা হয়, কারেন্টটা ডিভাইড হয়ে যায়, কারণ এখানে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। সো বলা হচ্ছে দেখো, for two parallel elements of equal value the current will divide equally. For parallel elements with different values the similar, আচ্ছা এটা আমি মার্ক করি একটু, আবার বলি, যদি এরকম দুইটা প্যারালাল এলিমেন্ট থাকে অফ ইকুয়াল ভ্যালু দ্য কারেন্ট উইল ডিভাইড ইকুয়ালি, এটা আমরা জানি। For parallel elements with different values the smaller the resistance the greater the share of input current, মানে যত ছোট রেজিস্ট্যান্স হবে কারেন্ট তত বেশি হবে, এটা কি আমরা জানি কিনা? রেজিস্ট্যান্স যত ছোট যত কম কারেন্ট তত বেশি, এটা জানি। জি স্যার। কারণ রেজিস্ট্যান্সের কাজটাই হচ্ছে কারেন্টকে রেজিস্ট করা, প্রোটেস্ট করা, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি হবে কারেন্টের ভ্যালু তত কম হবে। ইজ ইট ওকে? এরপরেরটা আসো, ফর প্যারালাল এলিমেন্টস অফ ডিফারেন্ট ভ্যালুস দ্য কারেন্ট উইল স্প্লিট উইথ আ রেশিও ইকুয়াল টু দ্য ইনভার্স অফ দেয়ার রেজিস্টার ভ্যালুস, অর্থাৎ কারেন্টটা সেক্ষেত্রে যদি তোমার এরকম প্যারালাল এলিমেন্ট থাকে অফ ডিফারেন্ট ভ্যালু, আলাদা আলাদা ভ্যালু ডিফারেন্ট এরকম থাকে, তখন কারেন্টটা স্প্লিট হয়ে যাবে, উইথ রেশিও ইকুয়াল টু দ্য ইনভার্স অফ দ্য রেজিস্টার ভ্যালুস, অর্থাৎ আলাদা আলাদা রেজিস্টার ভ্যালুর জন্য কারেন্টটা হবে রেজিস্টার ভ্যালুর ইনভার্স। ইনভার্স মানে স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছো, যদি কারেন্টটা রেজিস্টারের মান বেশি হয় কারেন্টের মানটা কমে যাবে, প্যারালালি মানে রেশিও অনুযায়ী কারেন্টের মানের সাথে সিরিজ রেজিস্টারের মানটা ইনভার্স হবে, অর্থাৎ যেহেতু আমরা জানি অ্যাকর্ডিং টু ওহমস ল রেজিস্টর এবং কারেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল, আমরা কি জানি যে I প্রপোর্শনাল টু 1/R, এটা আমরা জানি কি না? জি স্যার। আমি কথাটা এই লাস্টের লাইনটা তোমরা অনেকে নাও বুঝতে, আমি কথাটা এভাবে বলি, যদি সার্কিট এলিমেন্ট, এখানে সার্কিট এলিমেন্ট মানে বোঝানো হচ্ছে ধরো রেজিস্টর, বলা হচ্ছে না ফর প্যারালাল এলিমেন্টস অফ ডিফারেন্ট ভ্যালুস, যে প্যারালাল এলিমেন্ট, কোন প্যারালাল এলিমেন্ট? রেজিস্টরের প্যারালাল এলিমেন্ট বোঝানো হচ্ছে এখানে। রেজিস্টরের প্যারালাল এলিমেন্ট যদি থাকে এবং রেজিস্টরের মান যদি ডিফারেন্ট ভ্যালুস থাকে, অনেক আলাদা আলাদা ডিফারেন্ট মান থাকে রেজিস্টরের, সেই ক্ষেত্রে কারেন্টটা রেজিস্টরের মান অনুযায়ী ডিভাইড হবে। কারেন্টটা কিভাবে ডিভাইড হবে? রেজিস্টরের মান অনুযায়ী স্প্লিট হবে বা ডিভাইড হবে, এবং সেটা কিভাবে হবে? সেটা হবে ইনভার্সলি, রেজিস্টরের ভ্যালুর সাথে ইনভার্সলি স্প্লিট হবে। রেজিস্টরের মান যেরকম কারেন্টের মান সেরকম, প্রপোর্শনালি হবে না, সমানুপাতিক হারে হবে না, ব্যস্তানুপাতিক হারে হবে। ওকে, আমরা একটু ইকুয়েশন দেখে আসি। আমরা এখান থেকে ওকে, এখানে খেয়াল করো, যেমন এখানে বলা আছে ডেমনস্ট্রেটিং হাউ কারেন্ট উইল ডিভাইড বিটুইন আনইকুয়াল মানে ডিফারেন্ট রেজিস্টার ভ্যালুস, আনইকুয়াল মানে ডিফারেন্ট রেজিস্টার ভ্যালুস। তাহলে এখানে দেখো, এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, যেমন আইটি একটা টোটাল কারেন্ট বা সোর্স কারেন্ট 9 মিলি অ্যাম্পিয়ার তুমি পাচ্ছ, 9 মিলি অ্যাম্পিয়ার তুমি যখন পাবে তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এখানে দেখো তিনটা রেজিস্টার ভ্যালু মানে তিনটা সার্কিট এলিমেন্ট আছে, একটা R1 একটা R2 একটা R3, তিনটা সার্কিট এলিমেন্ট আছে। স্বাভাবিকভাবে R1 এর জন্য R1 এ একটা কারেন্ট ডিভাইড হয়ে যাবে I1, R2 তে একটা কারেন্ট ডিভাইড হয়ে যাবে I2, R3 তে স্বাভাবিকভাবে আরেকটা কারেন্ট ডিভাইড হয়ে যাবে I3, অর্থাৎ এই যে IT 9 মিলি অ্যাম্পিয়ার এই কারেন্টটা তিনটা আলাদা আলাদা সার্কিট এলিমেন্টে ডিভাইড হয়ে যাবে। ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ
কিভাবে ডিভাইড হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডিভাইড হবে অর্থাৎ তোমার যখনই কারেন্টের ভ্যালু রেজিস্টারের ভ্যালুটা বেশি থাকবে অটোমেটিক কারেন্টের ভ্যালুটা আলটিমেটলি কমে যাবে। যখনই রেজিস্টারের ভ্যালুটা কমে যাবে কারেন্টের ভ্যালুটা আলটিমেটলি বেড়ে যাবে। সো দ্য ফ্যাক্ট ইজ এখানে যে জিনিসটা এখানে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখো, যেমন দেখো এখানে দেখো এখানে R1 এর মানটা সবচেয়ে বেশি, R1 এর মানটা সবচেয়ে বেশি, সেজন্য R1 কে আমরা একবার R2 দিয়ে ডিভাইড করব, একবার R3 দিয়ে ডিভাইড করব। তাহলে R1 কে যদি R2 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে পাচ্ছি কত 2, তার মানে I2 এর মান হবে 2 মিলি অ্যাম্পিয়ার। একইভাবে R1 কে যদি R3 দিয়ে ডিভাইড করি তাহলে পাচ্ছি 6, তার মানে I3 এর মান হবে 6 মিলি অ্যাম্পিয়ার। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা যদি এটাকে I1 I2 কে যদি 2 মিলি অ্যাম্পিয়ার পাই, I3 যদি 6 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে 6 আর 2 মিলে কত 8 মিলি অ্যাম্পিয়ার, বাকি থাকে কত 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার হবে R1 এর জন্য। সেটা হচ্ছে তার মানে আলটিমেটলি IT মানে 9 মিলি অ্যাম্পিয়ারকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলব, মানে কারেন্টটা 3টা ভাগে ডিভাইড হয়ে গেল। এটার জন্য যে সূত্রটা আমরা তো এগুলো জাস্ট এমনি মুখে বলতেছি, আলটিমেটলি এখানে আমাদের যে সূত্রটা আমাদের দরকার সেই সূত্রটা হচ্ছে এটা। এখানে যে সূত্রটা আমাদের আলটিমেটলি কাজে লাগবে সেই সূত্রটা হচ্ছে এটা। এখানে যেটা আমি তোমাদের একটু বলি, যেমন দেখো এক্সকিউজ মি স্যার হ্যাঁ বলো স্যার আগের এক্সাম্পলটাই আরেকবার, যেমন স্যার ফিগারটা। কোনটা এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে কারেন্ট 4টা ভাগে ভাগ হইতেছে না? না না, 4টা ভাগে কেন ভাগ হবে? স্যার I2 থেকে I1 এর দিকে একটা গেছে, আর উপরের তার দিয়ে একটা যাবে, আর না। সেটা আবার R2 দিয়ে একটা ভাগ যাবে এবং উপরের তার দিয়ে আরেকটা ভাগ যাবে। তাহলে আগে 2টা ভাগ হয়েছে, এখন আরো 2টা ভাগ হয়ে গেছে 4টা। না না না, তোমার ব্যাপারটা ওরকম না। তোমার যতগুলো সার্কিট এলিমেন্ট থাকবে, কথাটা খেয়াল করো, যতগুলো সার্কিট এলিমেন্ট থাকবে, এখানে সার্কিট এলিমেন্ট গুলো কে? এখানে সার্কিট এলিমেন্ট হচ্ছে রেজিস্টর R1 R2 R3। সার্কিট এলিমেন্ট কয়টা? 3টা। ইজ ইট ক্লিয়ার? 3টা সার্কিট এলিমেন্ট। যতগুলো সার্কিট এলিমেন্ট থাকবে আইটা ততগুলো ভাগে ভাগ হবে। ইজ ইট ক্লিয়ার? যেমন সার্কিট এলিমেন্ট 3টা, তোমার এখানে আইও 3টা, I1 I2 আর I3। I 3টা ভাগে ভাগ হচ্ছে, আর টোটাল যেটা সেটা হচ্ছে IT, এটা হচ্ছে টোটাল কারেন্ট। এই টোটাল কারেন্টটা 3টা ভাগে ভাগ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য রেজিস্টর ভ্যালুস। ইজ ইট ক্লিয়ার? স্যার এটাকে যদি আমরা ভালোভাবে আঁকতাম, আবার রিড্র করতাম, তাহলে এই 3টা তো প্যারালালে। হ্যাঁ স্যার, তাহলে I 3টা ভাগে ভাগ হবে। স্যার ঠিক আছে। হ্যাঁ, কারণ তোমার যখন প্যারালালি থাকছে, প্যারালালি আমি যতগুলো ব্রাঞ্চ বের করবো, প্যারালালে ব্রাঞ্চ থাকবে, সিরিজে ব্রাঞ্চ থাকবে না। যতগুলো ব্রাঞ্চ থাকবে প্যারালালে, মানে ধরো ব্রাঞ্চ থাকলে, আবার যদি সার্কিট এলিমেন্ট না থাকে তাও কোনো কাজ হবে না। ব্রাঞ্চের মধ্যে প্রতিটা ব্রাঞ্চ, যেমন এই যে এখানে মনে করো এখানে আরো কিছু সার্কিট, এখানে আরো সার্কিটের পার্ট আছে। তো এখানে দেখো একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চ ক্রিয়েট হলো। তো 3টা ব্রাঞ্চে 3টা সার্কিট এলিমেন্ট আছে। স্বাভাবিকভাবে এই 3টা ব্রাঞ্চে যে 3টা সার্কিট এলিমেন্ট আছে, 3টা সার্কিট এলিমেন্টে টোটাল যে কারেন্টটা সেটা 3টা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। যেহেতু প্যারালাল সার্কিটে কারেন্টটা ডিফারেন্ট হয়, সেজন্য এখানে 3টা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। স্যার বুঝতে পারছি। এবার আসো এখানে এরপর যে জিনিসটা আমি তোমাদের দেখা যায় সেটা হচ্ছে আমরা ওহমস ল থেকে জানি I = V/RT। I = V/RT, এটা হচ্ছে ওহমস ল থেকে আমরা জানি। এখানে আমরা যে জিনিসটা যে কাজটা করব, যেহেতু আমরা এখানে V এর মানটা প্যারালাল সার্কিটে V এর মানটা সমান থাকবে, কিন্তু V এর জায়গায় আমরা কি লিখতে পারি? ধরো প্রথম সার্কিট এলিমেন্টের ক্ষেত্রে I1 R1, দ্বিতীয় ক্ষেত্রে I2 R2, তৃতীয় ক্ষেত্রে I3 R3। এভাবে যে সূত্রটা আমাদের দ্বারা সেটা হচ্ছে Ix = RT/Rx × I, মানে I1 = RT/R1 × I। অর্থাৎ x মানে এখানে 1 2 3 4 ইত্যাদি বোঝানো হচ্ছে। যেমন এই যে নিচে একটা সূত্র আমি এটা বলে ফেলি তাহলে ইজি হবে। এই যে I1, এই যে সূত্র থেকে অ্যাপ্লাই করছে, 6/9 থেকে অ্যাপ্লাই করছে, এখানে x এর মান 1 যদি বসাই তাহলে I1 = হবে RT/R1 × I। একইভাবে x এর মান যদি 2 বসাই, IT = RT/R2 × I, so on। এটা হচ্ছে আমাদের একটা এখানে প্রথম সূত্র। সো ইন দ্যাট সেন্স আমরা এরপরে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এরপরে আমরা যে জিনিসটা পাবো, এই যে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে,
কারণটা দুই ভাগে ভাগ আছে, যে বলা হচ্ছে দেখো ডেভেলপিং ইকুয়েশন ফর এ কারেন্ট ডিভিশন মানে কারেন্ট ডিভাইডার বিটুইন টু প্যারালাল রেজিস্টার্স। এই যে কারেন্টটা দুই ভাগে ভাগ আছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। এবং আমরা যখন প্যারালাল রেজিস্টারের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, প্যারালাল রেজিস্টারের দুইটা প্যারালাল রেজিস্টার সূত্রটা কি, RT = R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 না? এটা আমরা জানি তো। তাহলে দেখো এখানে যদি আমরা এই যে ধরো প্রথমটার ক্ষেত্রে এই যে I1 = RT ডিভাইড বাই R1 ইনটু I, এই সূত্রের মধ্যে RT একটা আছে না, RT, এই RT এর মানটা যদি এটা বসাই দিই, RT এর মানটা যদি এটা রিপ্লেস করি, সাবস্টিটিউট করি, তাহলে RT এর মানটা এখানে বসাইলাম, মানটা বসানোর পরে আমরা যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে এটা I1 এর ক্ষেত্রে। একইভাবে I2 এর ক্ষেত্রে একইভাবে এখানেও সেম এরকম, I2 এর ক্ষেত্রেও RT যেহেতু আছে, RT এর এই মানটা যদি আমরা বসাই দিই, RT এর এই মানটা যদি বসাই দিই, I2 এর ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পাবো। সো এগুলো, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডিং এর ক্ষেত্রে বা কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে আমরা কারেন্টের মানটা I1 I2 I3 ইত্যাদির ক্ষেত্রে আমরা এই মানগুলো এইভাবে পেতে পারি। সো আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, এটা তোমরা ইজিলি সলভ করতে পারবা। যেমন দেখো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলি, তাহলে আমাদের এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে ইজি হবে। এক্সাম্পলটা দেয় হচ্ছে মেইনলি এই জন্য, এক্সাম্পল যেমন আমি যে কোনো কিছু ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে হচ্ছে এই জন্য যাতে আমাদের বুঝতে ইজি হয়। তাহলে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে ফিগার নাম্বার 6.35 দিয়ে, সেটা হচ্ছে ফিগার নাম্বার এক্সাম্পল 617 6.17। ডিটারমাইন দ্য কারেন্ট I2 for network figure 6.35 using the current divider rule। তো আমাদের সূত্রটা হচ্ছে, যেহেতু I2 বের করতে বলছে, তাহলে আমার সূত্র হচ্ছে এটা I2 = R1 I ডিভাইড বাই R1 প্লাস R2। তাহলে এখানে I এর জায়গায় আমাদের যে সূত্রটা আসবে এটা হচ্ছে IS। I মানে এখানে IS মানে সোর্স কারেন্ট বোঝানো হচ্ছে। I মানে কি বোঝানো হচ্ছে, সোর্স কারেন্ট মানে IS। I এর জায়গায় আমরা IS ও লিখতে পারি। তাহলে I2 = R1 IS ডিভাইড বাই R1 প্লাস R2। তো এখান থেকে অন্য মানগুলো দেয়া আছে, খুব ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি। সো এখানে যেমন দেখো আরেকটা, এই যে কারেন্ট ডিভাইডার রুলের আরেকটা সূত্র এখানে দেয়া আছে, আরেকটা ইকুয়েশন দেয়া আছে এবং এক্সাম্পল দেয়া আছে, এটাও তোমরা চাইলে সলভ করতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কারেন্ট ডিভাইডার রুলটা তোমাদের কাছে কমপ্লেক্স মনে হয়েছে কিনা বা এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? My dear students, I'm asking you. No, sir. Excuse me. Okay, তাহলে এক্সাম্পল 6.17, এক্সাম্পল 6.18। ওকে, এক্সাম্পল 6.19, এক্সাম্পল 619 620। 620টা রাউন্ড করে রাখো। 620টা যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমাদের জন্য বাড়তি অ্যাপ্রিসিয়েশন থাকবে। 620টা রাউন্ড করে রাখো, এটা একটু কনফিউজিং হতে পারে, বাট আই এক্সপেক্ট তোমরা এটা সলভ করতে পারবে। আচ্ছা এখানে ওকে, আচ্ছা ওপেন এন্ড শর্ট সার্কিট নিয়ে তোমাদেরকে আমি পরে একটা ইয়ে করব, এখানে না বলি এটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সেকশন 6.3 তে আসো, টোটাল কন্ডাক্ট্যান্স এন্ড রেজিস্ট্যান্স। এখানে দেখো ফিগার নাম্বার 6.69টা দেখানো হচ্ছে, ফাইন্ড দ্য টোটাল কন্ডাক্ট্যান্স এন্ড রেজিস্ট্যান্স ফর দ্য নেটওয়ার্কস অফ ফিগার 6.69। এই যে ফিগার নাম্বার 6.69 এর একটা ফিগার দেখানো হচ্ছে।
এখানে 3টা ফিগার দেখানো হচ্ছে, 3টা না আসলে 6টা, সরি 6টা ফিগার দেখানো হচ্ছে ABCDEF। এগুলো তোমরা আলাদা আলাদা করে এগুলোর মানগুলো তোমরা বের করতে হবে, যেখানে তোমরা টোটাল রেজিস্ট্যান্স এবং কন্ডাক্ট্যান্স পাবে। সো তোমরা জাস্ট এখান থেকে একটা বা দুইটা করলে যথেষ্ট। তোমরা এখান থেকে করবে 6.69 এ তোমরা করবে DRE, 6.69 এ DE।6, 7 আমি আবার বলি এখানে 3 এর DRE, 3 দিয়ে বললে ইজি হবে। 3 এর DRE, তারপর এখানে 6, 7 এগুলো কনফিউজিং হতে পারে, একটু মনোযোগ দিয়ে করতে হবে। 8, 6, 7, 8, 9, 6, 7, 8, 9, 11, 6, 7, 8, 9, 11, এর ইটা ম্যাথমেটিক্যালি প্রবলেম না, এটা হচ্ছে একটা ডেসক্রিপশন। হোয়াট আর দ্য রিলেটিভ অ্যাডভান্টেজ ডিজার্ভ বের করতে বলছে, ইটা তোমরা স্কিপ করবা। 11 এর ই স্কিপ করবে, 11 এর ABCD সলভ করবে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। টুয়েলভ ফিগার নাম্বার 6.78, 12টা সার্কেল করে ফেলো। ইট উইল বি এ কনফিউজিং প্রবলেম। ওকে, এবার কার্শফস কারেন্ট ল 6.5 সেকশনে আসো। 18 এর দুইটাই, 18 এর AB, মানে 18 পুরোটা, 18, 19, 18, 19, '22, 23 এর সবগুলো লাগবে না, 23 এর B আর D, 23 এর B আর D, '26, 27, 26, 27 সবাই কি মার্ক করছে? স্টুডেন্টস মার্ক করছো কিনা? হুম, জি স্যার। ওকে সবাই এবার আমি আর বলতে হবে দরকার আছে? নো। ওকে, সো আমি আজকে আমাদের আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নেক্সট আমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা সেটা হচ্ছে ক্যাপাসিটরস। এই চ্যাপ্টারটা নিয়ে নেক্সট দিন আমরা আলোচনা করব। এরপর ইন্ডাক্টরস, এরপর ইত্যাদি ইত্যাদি আরো কয়েকটা বিষয় এবং ওখানে কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ইভালুয়েশন। তো এই জিনিসগুলো আমরা পড়াশোনা করব। তো আমরা মেইনলি আরো কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং ইভালুয়েশন আমরা দেখব।
যেগুলা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এবং সেগুলো যেভাবে ইজি হয় সেভাবে আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু জাস্ট তোমাদের সাথে আমি যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে তোমরা খেয়াল করেছো যে আজকে তোমাদের অসংখ্য এক্সাম্পল এবং এক্সারসাইজেস ছিল, তাই কিনা? এক্সাম্পল এবং এক্সারসাইজ অনেক বেশি ছিল, তাই না? জি স্যার। জি স্যার। তো আমি আশা করি তোমরা এগুলা সলভ করবে, এক্সাম্পল এবং এক্সারসাইজ গুলো তোমরা সলভ করবে, তোমরা সলভ করতে পারবে। আই হ্যাভ মাই বিলিভ অন ইউ অল। সো আর ইন কেস যদি তোমাদের যেসব আমি তোমাদেরকে বলেছি করার সময়, এক্সাম্পল গুলো দেখানোর সময় বা এক্সারসাইজ দেখানোর সময় তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে এগুলো কয়েকটা কনফিউজিং প্রবলেমস আছে বা যেগুলো তোমাদের কনফিউশন অ্যারাইজ করতে পারে, তাই না? সো ওগুলো তোমরা ট্রাই করবে, আমি তোমাদের স্কিলটা দেখতে চাচ্ছি। তোমরা ট্রাই করলে, তোমরা যদি চেষ্টা করো এবং খুব অ্যাটেনশন দাও, অ্যাটেন্টিভলি ট্রাই করো, আমি মনে করি যে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। আর ইন কেস যদি না পারো সেক্ষেত্রে তো আমি আছি ইনশাআল্লাহ। সো তোমাদের ওই যে প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে না বা যেখানে প্রবলেমগুলো হোক বা যেটাই হোক, যেখানে তোমাদের সমস্যা থাকবে, আমি I will try my best to make solutions of your problems. So I think আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা নেই, আছে কি? স্যার বলো। স্যার 8, 9 চ্যাপ্টার তো সিলেবাসে আছে, পড়াবেন না? 8, 9 8, 9 চ্যাপ্টার নেটওয়ার্ক থিওরামস আছে, নেটওয়ার্ক থিওরামস 9টা লাগবে। নেটওয়ার্ক থিওরামস আছে, এটা আমি একদম সবার লাস্টে পড়াবো, কারণ এটা হচ্ছে এগুলো সবগুলা থেকে নিয়ে ওই চ্যাপ্টারটা আসবে, অর্থাৎ তুমি এগুলো সবগুলো বুঝে ফেলার পরে নেটওয়ার্ক থিওরাম গুলো তোমার জন্য বুঝতে ইজি হবে। আমি বুঝাতে পারছি? স্যার আমাদের তো ওয়াই ডেল্টা মেথড, তারপর সুপার নোডাল এগুলো সবই তো আছে, ওটা 8 নাম্বার চ্যাপ্টারেই তো আছে টপিক গুলা, তো হ্যাঁ, তো লাগবে না দেখ। নোডাল অ্যানালাইসিস, হ্যাঁ ওগুলোও লাগবে, নোডাল অ্যানালাইসিস ওটাও লাগবে। ওই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াবো, এগুলো সবগুলোই পড়াবো। বাট আমি আসলে তোমাদের যেগুলা সিরিয়ালি একটা একটার সাথে যুক্ত, যেমন রেজিস্টার নিয়ে সিরিজ প্যারালাল ডান। এরপরে রেজিস্টারে পরে আসবে ক্যাপাসিটরও সিরিজ প্যারালাল থাকবে, ক্যাপাসিটরে পরে আসবে ইন্ডাক্টর। অর্থাৎ এই যে সার্কিট এলিমেন্ট গুলো সবগুলো শেষ করে ফেলার পরে এরপরে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টস এন্ড ইন্ডাকশন মানে ইন্ডাকশন মেইনলি ইন্ডাক্টরের সাথে ইন্ডাকশনটা আসবে, সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এগুলো ইন্ডাক্টরের সাথে চলে আসবে। আর এরপর আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টস, এটাও বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টস। সো ওই জিনিসগুলো আমি তোমাদেরকে সবগুলো কভার করব। এরপরে কভার করার পরে ফাইনালি আমি তোমাদেরকে ওই দুইটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটা হচ্ছে নেটওয়ার্ক থিওরাম আর একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, বা বিভিন্ন যে আমাদের যে মেথডস গুলো আছে, যে আমাদের যে মেথড গুলো আছে সেই মেথড গুলো আমি তোমাদেরকে এরপরে ফাইনালি দেখাবো সবার লাস্টে। সো অনেকে দেখছি, সো ওকে আমি শেষ করি। আর কোনো সমস্যা আছে কিনা আজকে ক্লাস নিয়ে, এটা আমি জিজ্ঞেস করার পর তারপর আমি অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলবো। আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের ফাইনাল কি একসাথে হয়ে যাবে? না, এইটা এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা আমি জানি না যে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফাইনাল একসাথে হবে। এখন তো তোমরা তো এখনো ফার্স্ট সেমিস্টারের ক্লাস করছো, তাই না? জি স্যার। সেকেন্ড সেমিস্টারের ক্লাস তো এখনো শুরু হয়নি, বা সেকেন্ড সেমিস্টার শিডিউল এখনো হয়নি, কোর্স ডিস্ট্রিবিউশন হয় নাই, তাই কি? জি স্যার। তো স্বাভাবিকভাবে এখনো ওই বিষয়ে বা ওই ডিসিশন এখনো আসার সুযোগ হয় নাই, যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টার নিয়ে কোনো ডিসিশনই হয়নি। সেকেন্ড সেমিস্টারে কোর্স ডিস্ট্রিবিউশন হবে, ক্লাস শিডিউল হবে, একটা নির্দিষ্ট সময় ক্লাস হবে, তারপর গিয়ে পরীক্ষা নেওয়ার ব্যাপার আসবে। ওকে,
জি স্যার। আচ্ছা ওকে আচ্ছা তোমরা অনেকে আমি দেখছি চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার দিচ্ছ তোমরা কি অলরেডি লিভ নিয়েছো সেজন্য দিচ্ছ নাকি এটা দরকার আছে কিনা ম্যাথ একটু প্রবলেম করতেছিল, তাই যদি না থাকতে পারে সেজন্য দিয়েছিলাম। ওকে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স কল করছি এখন ওকে আমার এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে জি স্যার। ওকে আমি এখন 16 সিরিজে আছি সবাইকে একটু অ্যাটেনশন দিবে আমার এক্সেল ফাইলের দিকে জি স্যার। ওকে আমি এখন 16 সিরিজে আছি 16 এ 63 Yes, sir. 18 68 55 আমি 19 সিরিজে আছি 19 এ 03 Yes, sir. 04 04 06 Yes, sir. 07 07 অ্যাটেন্ডেন্স দিয়ে মাইক্রোফোন অফ করে ফেলবে তোমাদের ক্লিকটা থাকবে হাতের উপরে অ্যাটেন্ডেন্স এর সাথে সাথে ক্লিক করবে মাইক্রোফোনে যাতে মাইক্রোফোনটা অফ হয়ে যায় মাইক্রোফোন অফ এখন অফ করো যাদের অন আছে 1907 11 Yes, sir. 07 না 11 07. 1911 1915 Yes, sir. 1920 1950 Yes, sir. 1953 Yes, sir. 53 1953 Yes, sir. Yes, sir. okay 1955 Yes, sir. 56 1956 1962 1962 1967 Yes, sir. 1969 1972 Yes, sir. 1973 Yes, sir.2001 Present, sir. 2002 Yes, sir. 2003 Yes, sir. 2004 প্রেজেন্ট 2005 Present, sir. 2007 Yes, sir. 2008 2008 2009 প্রেজেন্ট স্যার। 2010 Yes, sir. 2012 Yes, sir. 2013 Yes, sir. 2014 Yes, sir. 2015 Yes, sir. 2016 2017 Yes, sir. 2018 Present, sir. 2019 Present, sir. 2020 2023 Yes, sir. 2024 Yes, sir. 2025 Yes, sir. 2026 Present, sir. 2027 2028 2029 2030 2031 2032 Present, sir. 2034 2035 2036 2037 উপস্থিত
2038, Yes, sir. 2039, 2040, Yes, sir. কত 39, Yes, sir. 2040, Yes, sir. 2041, Yes, sir. 2042, 2043, Yes, sir. 2044, 2045, 2046, Yes, sir. 2048, Present, sir. 2049, Yes, sir. 2050, Yes, sir. 2051, 2052, 2053, 2054, Yes, sir. 2056, Yes, sir. 2057, 2058, 2059, Yes, sir. 2061, 2062, 2063, 2064, 2066, Yes, sir. 2067, Yes, sir. 2068, 2069, Yes, sir. 69, Yes, sir. 69 আছো আজমাইন, Sir, আছি। 2070, Yes, sir. 2071, Yes, sir. 72, Yes, sir. 2073, 2074, 2075, Yes, sir. 2076, Yes, sir. 2077, Present, sir. 2078, Present, sir. 2778, Present, sir. Mohammad Arman, are you all right? Oh, sorry, sir. I'm 79. 2080, 2081, ওকে, কেউ মিসিং থাকলে বলো। 2035. 2035, হ্যাঁ তারপর 1969 আচ্ছা 18 সিরিজে কেউ মিসিং আছো কিনা? 18 সিরিজে আছো? নাই। 19 সিরিজে কেউ মিসিং আছো? 1969 1969, ওকে। আর কেউ মিসিং আছো? ওকে 20-তে বলো, 20-তে কেউ মিসিং আছো কিনা? ওকে ঠিক আছে, আই থিঙ্ক আর কেউ মিসিং নাই। স্যার বলো। গত ক্লাস আর আজকের ক্লাসের রেকর্ডিং স্যার বলছিলাম কতদিন? আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব, যদি এখনো না পারি আমি রাতে দিয়ে দিব আর কি। এর আগেরগুলো কি দেয়া ছিল? জি, স্যার। প্রথম 4টা ক্লাস দেয়া ছিল? না স্যার।
না স্যার দেননি। কোনোটাই দেওয়া হয় নাই? না একটাও দেননি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি দেখি সবগুলা রেকর্ডিং ঠিকমতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে আমি সবগুলো দিয়ে দিব। ওকে? জি স্যার। সো ঠিক আছে। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। সো সবাইকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে, অনুরোধ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।